নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। জি 24 ঘন্টা ইলেকশন কনক্লেভ 2024 আমরা শুরু করতে চলেছি। আপনারা জানেন লোকসভা নির্বাচন চলছে, 7 দফায় এ রাজ্যে নির্বাচন চলছে, যার মধ্যে বেশ কয়েক দফা ইতিমধ্যে হয়ে গিয়েছে, আরও কয়েক দফা বাকি রয়েছে। আর এই লোকসভা নির্বাচন নিয়ে আমাদের জি 24 ঘন্টা ইলেকশন কনক্লেভ 2024। জি 24 ঘন্টা ইলেকশন কনক্লেভ 2024 co-presented by Barjar Paints, Elegant Steel, Indian Institute of Hotel Management, Sunrise Shahi Garam Masala, City Gold Tea. Co-powered by Cozy, Shalimar Enriched Coconut Hair Oil, GIS Group Educational Initiative, Shatra Publication, Ghori Detergent, Priyo Gopal Bishoy. Special partner, Narayana School. Election Conclave partner, Dupol, Merlin Group, Kolkata Heart Lung Center and Research Institute, Vitadel, Milcon, Alliance Broadband, Bharati Diagnostic Center, Dr. B.C. Roy Society, Wildstone. Associate sponsor, MCKB Institute of Engineering, Dr. S.C. Deber, Reumalin Gold Capsule. আমরা শুরু করব জি 24 ঘন্টা ইলেকশন কনক্লেভ 2024। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অতিথিরা, 5টি রাজনৈতিক দলের অতিথিরা। তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রথমেই অনুরোধ করব রাজ্য বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য। এরই সঙ্গে আমরা অনুরোধ করব সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে মঞ্চে আসার জন্য। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং অনুরোধ করব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মঞ্চে আসার জন্য এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করব রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এবং তারই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করব জি 24 ঘন্টা ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে। আজকের এই কনক্লেভে উপস্থিত হয়েছেন সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্বরা, তাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। শুরু করছি জি 24 ঘন্টা ইলেকশন কনক্লেভ 2024। মৌপিয়া। লোকসভা নির্বাচন এই মুহূর্তে মধ্য পর্বে, একের পর এক দফা ভোটের উত্তাপ ছড়িয়ে সাঙ্গ হচ্ছে, পরের দফার প্রস্তুতি তুঙ্গে। এইরকম পরিস্থিতিতে আমরা জি 24 ঘন্টা ইলেকশন কনক্লেভ নিয়ে চলে এসেছি আজকে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন মঞ্চে তাদের সঙ্গে শিলাদিত্য পরিচয় করিয়ে দিয়েছেন। আমার সঙ্গে সামনে যারা রয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষরা, ক্রীড়া, বিনোদন এবং সমাজকর্মী হিসেবে যারা নিরলস কাজ করে যান তাদের প্রতিনিধিরা তারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তাদের সঙ্গে এই ইন্টারাকশনের যে মঞ্চ সেটা তুলে ধরার চেষ্টা করছি এই জি 24 ঘন্টা ইলেকশন কনক্লেভে। আমি শুরুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে দিয়েই শুরু করি। এ রাজ্যের শাসক দলের মুখপাত্র তিনি। যে সময় দাঁড়িয়ে এই নির্বাচন হচ্ছে ব্রাত্যদা, যদি আমরা দেখি গত 2 বছর ধরে এই রাজ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দুর্নীতি। তার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে শুরু করে একের পর এক ইস্যুতে বিরোধীরা শাসক পক্ষকে বিদ্ধ করছে। জানুয়ারি থেকে খবরের শিরোনামে সন্দেশখালি। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা নির্বাচন লড়ছেন। আপনারা সম্যক ওয়াকিবহাল যে 2019-এর লোকসভা নির্বাচন আপনাদের জন্য ভালো যায়নি, আপনাদের তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে 2021 সামলাতে হয়েছে। 2024-এ সত্যি আপনারা কতটা কমফোর্টেবল জায়গায় রয়েছেন? না, আলোচিত টপিক মানে কি, এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। কারা আলোচনা করছে আর কেন আলোচনা করছে? আমার মনে হয় যে সারা দেশেই যেটা খুব চর্চিত বিষয় হতে পারত, সেটা একটা রাজ্যকে যখন সেটা কেন্দ্রীভূত করা হয় তখন তার পেছনে আমি বলতেই পারতাম এটা একটা মিডিয়ার ডিজাইন, আমি বলবো না। আমি বলতেই পারতাম যে এটা বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই এদিকে আঙুল তুলছে। এবার আমি এই কিছুদিন আগে দিল্লি থেকে ছাড়া পাওয়া, তিহার জেল থেকে ছাড়া পাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে, তার বক্তব্যের দিকে তাকাতে বলবো। উনি বলছেন সব থেকে ভ্রষ্টাচারী
লোকের নাম আমাদের দেশের প্রধানমন্ত্রী। তা সেটা হয়তো 4 জুনের পর আমরা আশা করে বসে আছি যে প্রতিশোধের যে রাজনীতির, অর্থাৎ আমি রাজনীতিতে না পেরে, ভোটে না পেরে আমি আপনাকে কালিমালিপ্ত করব, আর মাথার মধ্যে রেখে দিতে হবে সেই অমোঘ বাংলা প্রবাদ বাক্য যে শীত সত্যি এক মাঘে যায় না, শীত ঘুরে আসে, এই জীবন আবর্তিত হয়, ঋতুচক্র পাল্টায়, এগুলো আমরা জানি। কেজরিওয়াল যেটা বললেন তার মানে হচ্ছে যে উনি অনেকের কথা বললেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে যদি প্রধানমন্ত্রী ব্যাক করেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, স্ট্যালিন জেলে যাবেন, উদ্ধব ঠাকরে জেলে যাবেন এবং পিনারাই বিজয়ন জেলে যাবেন, ইত্যাদি ইত্যাদি। মানে যারা বিজেপি মুখ্যমন্ত্রী আছে তারা প্রত্যেকেই জেলে যাবেন এবং তার দলের লোকেরাও যেতে পারেন, এইটা অরবিন্দ কেজরিওয়াল বললেন। এবং অরবিন্দ কেজরিওয়াল এটাও বললেন যে এটা ভাববেন না যে এটা কেবলমাত্র পলিটিশিয়ানদের ক্ষেত্রে সত্য। এই বার্তা প্রধানমন্ত্রী দিতে চাইলেন যে আমাকে জেলে ভরছো মানে, কেজরিওয়াল বলছেন কোট অ্যান্ড কোট, আমি এই দেশের যে কোনো কাউকে জেলে ভরতে পারি, যে কোনো কাউকে জেলে ভরতে পারি। এবার কংগ্রেস, আমি জানি না যে আলোচনার যে চর্চার যে পরিসর, কেরলে এই যে আপনি যেটা বললেন বহু আলোচিত বিষয় যে পিনারাই বিজয়নের দপ্তরে যখন সিবিআই সোনা পাচারের জন্য যায়, কংগ্রেস সেটা কতটা ভয়েস রেজ করে আমি বলতে পারবো না। পিনারাই বিজয়নের মেয়ে বিনা বিজয়ন যখন ইডি সামন খায় সেটা কতটা আমাদের গণমাধ্যমের চর্চার মধ্যে আসে, তার সত্যত্ব মিথ্যাত্ব, সেই টাকা কোথায়, সেই টাকা উনি অন্য কোথাও খাটের তলায় লুকিয়ে রেখেছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যম চর্চা করে কিনা সেটাও আমি বলতে পারবো না। কেননা আমাদের এখানে সিপিএম কংগ্রেস গত 2016 থেকেই একসঙ্গে লড়ছে। কেরলের চিত্রটা তা নয়, কেরলের চিত্রটা আলাদা। একই কথা ওই উদ্ধব ঠাকরের ক্ষেত্রে কথাটা ওঠে, অজিত পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম কি সুন্দর তিনি ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে পড়লেন। তাহলে দুর্নীতি নাকি বিজেপি বিরোধিতা, এই জায়গায় যদি আমরা ক্রমশ আলোচনা সূচিমুখটাকে নিয়ে আসি তাহলে বলতেই হবে যে এই দুর্নীতির অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে 21-এর আগে তোলা হয়েছে, 16-র আগে তোলা হয়েছে, 16 ইলেকশনের আগে নারদা স্টিং অপারেশনের মতো ঘটনা ঘটেছে। 16 সালের তৃতীয় দফার ইলেকশনের পর তৎকালীন রাজ্য সম্পাদক কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বলে দিয়েছিলেন যে আমরা সরকার করতে যাচ্ছি। তাহলে তখনও আমরা আনকমফোর্টেবল ছিলাম কি? উত্তর হচ্ছে না, ছিলাম না, কমফোর্টেবল ছিলাম। তাহলে উত্তর হচ্ছে এখন আমরা আনকমফোর্টেবল আছি কি? উত্তর হচ্ছে না, আমরা কমফোর্টেবলই আছি। 4 তারিখ দেখা যাবে, বাংলায় সবুজ ঝড় বইবে, এইটুকু আপাতত আমি বলতে পারি আপনাকে। আমি শ্রমিকদার কাছে আসি। শ্রমিকদা, আস্তিনের সবকটা তাসই আমরা দেখলাম বিজেপি এই লোকসভা নির্বাচনের মুখে খেলে দিয়েছে, কোনোটাই বাকি নেই। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে একদম ইলেকশন ঘোষণার আগে সিএএ কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি জারি, এরপরও মেরুকরণের কথা বলতে হচ্ছে, এরপরও আপনাদের রামে ভরসা করতে হচ্ছে। 10 বছরের কাজ যদি ট্রেলার হয় তাহলে তো প্রশ্নটা জাগবে যে শুধুমাত্র ট্রেলার দেখাতে পারলেন এই 10 বছরে। বিকাশ, যে বিকাশের কথা বলে 2014-এ নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই বিকাশ কোথায়? বিকাশকে দেখা যাচ্ছে চোখে? দেখুন, নির্বাচনে একটা রণকৌশল থাকে। কোন রাজনৈতিক দলের রণকৌশল কি হবে সেটা কোনো স্টুডিওর ফ্লোরে ঠিক করা হবে না। তবে এটা আবার মনে হলো ঠিকই যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে প্রতিভাবান নাট্যকার শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু অবশ্যই হাতে একটা কম্বল নিয়ে নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করবেন। শীত এক মাকে যায় না ঠিকই, কিন্তু এটা জুন মাসে কম্বল কেন? বর্ষা তখন হাসি করছে, শুরুই হয়েছে, গরমই থাকবে। শুরুই হয়েছে শীত দিয়ে। চেতনার রঙে উনি রাঙিয়ে তুলেছেন। উনি একদম সৃজনশীল মানুষ। সুন্দরকে স্বীকার করতে হয় যা কিছু সুন্দর তাই দিয়ে। এখন প্রশ্ন হলো যে আমরা কি করতে পেরেছি সেটা মানুষের জানা, কি করতে পারিনি সেটাও মানুষ জানেন। যে রাম মন্দিরের কথা বলছেন এটা আমাদের ঘোষিত অবস্থান। যে সিএর কথা বলছেন সেটা আমরা বলেছি ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং উপর বাংলা থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে, জৈন, বুদ্ধ, খ্রিস্টানদের স্বার্থে
সেটা কার্যকর করবার প্রয়োজন। আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি, জনসংঘের সময় থেকে, সেটা বাস্তবায়িত হয়েছে। আস্তিনে কোনো তাস নিয়ে নির্বাচন জেতা যায় না। আমরা যা কিছু করেছি সেটা আমরা দীর্ঘদিন মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি এবং সেই সমর্থন নিয়েই আমরা সরকারে এসেছি। তৃণমূল কংগ্রেস আজকে পিনারাই বিজয়ের কথা তুলছে, কমফোর্টেবল আনকমফোর্টেবল এই বিচার করছে, কিন্তু 2019 সালে এই স্টুডিওর ফ্লোরেই তোমার উপস্থিতিতে আমি শুনেছিলাম 2019 বিজেপি ফিনিশ 42-42। পশ্চিমবঙ্গের মানুষ সেই ঔদ্ধত্যের জবাব দিয়েছিলেন এবং আমি বিশ্বাস করি যে জোট রাজনীতির কথা বলছেন, সেই জোট রাজনীতির অবস্থানই তো ঠিক নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10 দিন আগে বলে, 10 দিন হবে না, 3-7 আগে বললেন এই ভোটটা আমাদের ভোট নয়, আমাদের ভোট 2026 সালে। তিনি বললেন আমি ভোটের পরে জোটটা বুঝে নেব। এখানেও তিনি থেমে থাকেননি। অতীতে বলেছিলেন কংগ্রেস 40টা আসন পাবে না, এখন আবার কংগ্রেস এর পাশে দাঁড়ানোর একটা বার্তা দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে 466টি আসনে তথাকথিত জোট আমরা দেখেছিলাম, একটা নেট প্র্যাকটিস দেখেছিলাম, সেখানে তারা অংশগ্রহণ করেছিলেন 466, সেখানে 233 মানে একদম 50% আসনে একের বিরুদ্ধে অন্য প্রার্থী আছে। ভারতবর্ষের বড় আরেকটি জাতীয় দল কংগ্রেস 285টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 80টি আসনে কংগ্রেসের বিরুদ্ধে 280টি আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী আছে। সুতরাং সার্বিকভাবে এই নির্বাচনে কোনো জোট নেই, আর আমাদের আস্তিনে কোনো তাস নেই। আমরা যা কিছু করেছি সেটা মানুষের সামনে করেছি। যে ধর্মীয় মেরুকরণের কথা বলছেন, তাহলে আমার দেশের মাটিতে যদি কেউ দাঁড়িয়ে বলেন আমি গর্ব করে বলি আমি মুসলমান, তাহলে অন্যতে একজন দাঁড়িয়ে যদি কেউ বলে গর্ব করে বলো আমি হিন্দু, এটা বিভাজন নয়। মনে রাখতে হবে এই দেশটা ধর্মের উপরে ভিত্তি করেই ভাগ করা হয়েছিল এবং যারা সেই ভাগটাকে তখন মেনে নিয়েছিলেন, যারা মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলেছিলেন এবং ওল্ড মেন ওয়্যার ইন হারি, যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় বা গদিতে বসার তাড়াতাড়ির জন্য প্রয়োজন একটা সিভিল ওয়ার হতে পারত, কিন্তু দেশটাকে এক রাখা যেত, তারা সেটাকে মেনে নিয়েছিলেন। আজকে আর নতুন করে এই প্রজন্মের সামনে হয় বিতর্কটা নিয়ে আসতে হয়, পুরোপুরি তার জন্য আলোচনা সভা করতে হয়, আর না হলে এই ভোট যেটা হচ্ছে, এই ভোট দেখুন সরাসরি পশ্চিমবঙ্গের মানুষ একটা রাজনীতির গতিমুখ ঠিক করে দিয়েছেন 2021 সালে, যে তৃণমূল আর বিজেপি সেই বাইনারিটা ভেঙেছিল সাগরদিঘিতে। সাগরদিঘিতে আমরা বলেছিলাম এটা তৃণমূলের পরাজয়, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরীরা বলেছিলেন না আমাদের সন্তান লাভ হয়েছে, এটা আমাদের জয়। তা আমরা দেখলাম তারা যখন দুজনে মিলে, সেলিম দা একদিকে মেনু ঠিক করতে বেরিয়ে পড়লেন আর অধীর চৌধুরী একদিকে ভেনু ঠিক করতে বেরিয়ে পড়লেন, তখন ছেলেটা হামাগুড়ি দিয়ে হঠাৎ উল্টো দিকের বাড়ির মধ্যে চলে গেল, মানে ঢুকে পড়লো। তো এই পরিস্থিতির পরে যখন আরেকটা নির্বাচন দেখলাম, সেই নির্বাচনটা হলো ধূপগুড়ির উপনির্বাচন। সেই ধূপগুড়ির উপনির্বাচনও মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে, মূলত সেই বাইনারির ওপরেই পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। আর এটা তো সারা দেশের নির্বাচন, সরকার গড়ার নির্বাচন। আর আমি এটাও জানি যে যেগুলো প্রতিহিংসার কথা বলা হচ্ছেন, যারা প্রতিহিংসার কথা বলছেন, ন্যাশনাল হেরাল্ড কেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বেলে আছেন, অভিযোগ করেছেন কারা? অভিযোগ করেছে দিল্লির প্রতিষ্ঠিত কংগ্রেসীরা। লালু প্রসাদ যাদব কেন্দ্রের সরকারে বিজেপি ছিল না, জেলে গিয়েছিলেন। জয়ললিতা জেলে গিয়েছিলেন, বিজেপি ছিল না, বিজেপির হস্তক্ষেপ ছিল না। বিছানা থেকে স্ত্রীর সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিলেন, করুণানিধিকে তুলে নিয়ে যাওয়া হয়, বিজেপি ছিল না। শুধু একটা কথা বলে আমি শেষ করব, যেদিন লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর উপেন বিশ্বাস, সেদিন তিনি সারা ভারতবর্ষে হিরো ওয়ার্কশিপ পেয়েছিলেন এবং বাঙালি বলে অনেকে আমরা গর্ব করতাম যে উপেন বিশ্বাস আমাদের একটা পথ দেখিয়েছেন। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৃণমূল তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করালো, প্রতিদ্বন্দ্বিতা করানোর পর তাকে মন্ত্রী বানালো। আর আজকে যে লালু প্রসাদের দুর্নীতির বিরুদ্ধে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছিল, দিল্লিতে গিয়ে দেখলাম লালু প্রসাদ যাদব, যিনি তাকেই মনে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করে, মানে কি করে গরু মোষের খাবারটা হজম করতে পারা যায়, মানে সেই হজম শক্তিটা শেখবার জন্য তারা সেখানে চলে গেল। এগুলো সকলেই মানুষের জানা। নির্বাচন হয়েছে, আমরা সবাই সবাইয়ের মতো কথা বলেছি, রং বেরঙের পতাকা নিয়ে দাঁড়িয়েছি, মানুষ যেটা করবেন সেটা মেনে নেব। আমি সেলিমদার কাছে আসবো। সেলিমদা, যে থিওরিটা আপনারা প্রায়শই বলে থাকেন, শ্রমিকদার এই বক্তব্যের মধ্যে সেই থিওরির প্রসঙ্গ উঠে এলো বাইনারি, তৃণমূল বিজেপি বাইনারি এই রাজ্যে।
যেটা আপনারা বারবার বলেন যে এটা নাকি খুব সচেতনভাবে ক্রিয়েট করা হয়। সত্যি যদি কোনো বাইনারি ক্রিয়েট করা হয়ে থাকে বা ক্রিয়েটেড হয়ে থাকে, সেখানে কতটা দাঁত ফোটাতে পারবে এবার বাম কংগ্রেস জোট? দেখো, আমরা তো বলতাম, উনি একটা স্বীকার করেছেন, কারণ ওরা শঙ্কিত যে বাইনারিটা ভাঙছে, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই ভেঙেছে। এবং এই বাইনারিটা তৈরি করার সময় উনি দেখলেন যে সাগরদিঘি জিতেছিল কংগ্রেস আর বামপন্থীরা মিলে, তারপরে দলবদল হয়ে গেল। উনি সেটা গর্বিতভাবে ঘোষণা করলেন। এই গোটা প্রক্রিয়াটা বাইনারি শুরু হয়েছিল দলবদল থেকে। ওই যে দুজনকে একদিকে বসিয়েছো তোমরা, আর আমরা তিনজন অন্যদিকে আছি, এটা 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 কাকতালি ব্যাপার নয় কিন্তু। কারণ মুকুল রায়কে দিয়ে যখন দোকান খোলা হয়েছিল নিজাম প্যালেসে, তখন অবশ্য ব্রাত্যবাবু হাততালি চাইলে আপনারা দিতে পারেন। ব্রাত্যবাবু তখন রাজনীতি করেন না, তখন তিনি বুদ্ধিজীবী, তো নিউট্রাল চেষ্টা করেছেন। তো তখন থেকে এই বাইনারিটা গড়ার চেষ্টা করা হয়েছে এবং এখন ভাঙছে বলে উনি আক্ষেপ করছেন, কিন্তু তার মূল মন্ত্র ছিল দলবদল। আচ্ছা, অর্জুন সিং গেল গর্জন করতে, তারপরে বর্জন করলো, তারপরে বিজেপির অর্জন হয়ে গেল এই এই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে। তো এখানে দাঁড়িয়ে এই রাজনীতিটা ছিল হরিয়ানা, উত্তরপ্রদেশের। এটা ব্রাত্যবাবুর নেতৃত্ব, তারা খুব কায়দা করে আমাদের রাজ্যে বিজেপি ভায়া হয়ে নিয়ে এসছেন। এটা ভাঙছে। এটা শুধু রাজনৈতিক বাইনারি না, এটা ধর্মীয় মেরুকরণ করা হয়েছিল, যেটা বেলডাঙ্গায় আমরা দেখলাম রাম মন্দির নিয়ে। এখন আমাদের রাজ্যের মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান বা মুসলমানের বিরুদ্ধে হিন্দু না, যেমন বিজেপির বিরুদ্ধে তৃণমূল না, তৃণমূল বিরুদ্ধে বিজেপি না, একদিকে আছেন। ওনার কথা বেরোলো, উনি বলছেন লড়াইটা হচ্ছে দুর্নীতি না বিজেপি বিরোধিতা। তার মানে বিজেপিকে সার্টিফিকেট দিচ্ছেন উনি, ভবিষ্যতে বিজেপি করবেন। আরে দুর্নীতি মানেই বিজেপি তৃণমূল দুটোর বিরুদ্ধে। আমি শুভেন্দু আর অভিষেকের মধ্যে কোনো তফাৎ দেখি না। আপনি বলেছেন দুর্নীতি না বিজেপি বিরোধিতা, রেকর্ড আছে, ঠিক আছে। সব মিসকোট করার দরকার হয় না, প্রতিদিন কথা পাল্টান, প্রতি মুহূর্তে কথা পাল্টান। রাজা উনি, আমি জানি, আপনি অ্যালাউ করুন, অ্যালাউ করে যান প্লিজ। আপনি কথা বললে আমাদের ভোট বাড়বে। ওনার হয়ে আপনি প্লিজ অ্যালাউ করুন। আপনি উত্তেজিত হবেন না, আপনি যখন বলেছেন আমি শুনেছি, আমি নোট করেছি, এই জন্য নোট করেছি। আপনার স্মরণশক্তি দুর্বল, আমি কি করবো? ঠিক আছে। এক, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে, আর সেখানে আমরা বলিনি, আমরা বলছি চোর ধরো জেল ভরো। আমরা কি নাম ধরে ধরে বলেছিলাম দলের? সেখানে রাফেল দুর্নীতি হয়েছে, যেটা তৃণমূল স্বীকার করে না, কোনোদিন পাশে দাঁড়ায়নি, পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে। আবার এখানে যেমন দুর্নীতি হয়েছে ঘর নিয়ে, টাকা নিয়ে, সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে ব্রাত্যবাবু দপ্তরে, শিক্ষা দপ্তরে। এবং সেই জন্যই তিনি কিন্তু শুরু করলেন জেল দিয়ে। আপনি প্রশ্ন করলেন কি, সন্দেশখালিতে শেষ করলেন, দুর্নীতি বললেন, আইন শৃঙ্খলা বললেন, উনি শুরু করলেন তিহার জেল থেকে। আমার হলো বোধহয় অনুব্রত কাছে যাচ্ছেন, তো সেখান থেকে তিনি চলেন অরবিন্দ কেজরিওয়াল, তারপর সেখান থেকে তিনি চলে আসলেন কেরালা। সন্দেশখালিটা ভুলে গেলেন, অথচ প্রতিদিন ফেক ভিডিও হোক আসল ভিডিও হোক, দুজনের মধ্যে ব্যাপক WWF হচ্ছে, আর মিডিয়াও নাচছে যে এই সন্দেশখালি কোনটা ভিডিও আসল কোনটা নকল, এসব ওরা এক্সপার্ট তৈরি করেন। আইটি সেল যেমন আছে, আইপ্যাক যেমন আছে, কিন্তু ইস্যুটা হচ্ছে বাইনারিটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন, কিন্তু এটা ভেঙে গেছে। ডিমটা ফেটে গেলে তাতে আপনি তা দিয়ে নতুন করে আর বাচ্চা ফোটাতে পারবেন না, কারণ পঞ্চায়েত নির্বাচনে এই ডিমটা ফেটে গিয়েছে, এই বাইনারিটার নেই। 2, তোমার যেটা প্রশ্ন হলো, তুমি দেখো পঞ্চায়েত নির্বাচন থেকে এখন পর্যন্ত তফাৎটা বুঝতে পারছো না? আমিও লোক ভাড়া করে আনতে পারতাম, আমি আনিনি কিন্তু। না না, আপনি বলেন, তখন আমি হাততালি বলিনি। আমি আপনার বলানো যে কৃতিদের উপর নির্ভর করেছি। আমি শুধু বলছি যে যদি কেউ মনে করেন হাততালি দিতে পারে। মানুষকে অপমান করবেন না, মানুষ ভাড়ায় পাওয়া যায় না, কিন্তু তৃণমূলটাকে বিজেপি ভাড়ায় নিয়েছিল, RSS ভাড়ায় নিয়েছিল, এবং আপনাকে বুদ্ধিজীবী তৃণমূল ভাড়ায় নিয়েছিল। সব মানুষকে আপনার মতো মনে করবেন না। আমি এখনো 3 বার আপনি বুদ্ধিজীবী টুদ্ধিজীবী বললেন, দমদমেই লড়ছি, হেরে গেলেও দমদমে লড়বো, মুর্শিদাবাদ পালাবো না, চণ্ডীতলা যাবো না, উত্তর কলকাতা থেকে ওদিকে লুকিয়ে এদিকে পালাবো না। এবার তো কাউন্সিলর ইলেকশনে লড়বেন, তাও লড়ুন, আমরা আশা করে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করে। আপনি দমদমের পাড়ার নেতা, আমি রাজ্যের নেতা, একটু তফাৎটা তো এখানে নেই, দাঁড়াতে পারি। মেনে নিলাম তো পাড়ার, মেনে নিলাম। সব পাড়া একটা করে হুব্বা থাকে, তো পাড়ার লোক, সব পাড়া একটা করে হুব্বা থাকে, আর সব থেকে বড় হুব্বা তো আপনি। আমি ব্রাত্যদা সেলিমদা দুজনকে একটু, আপনাকে কিন্তু মমতা ব্যানার্জি খুব রাগ করবে, কারণ উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন কালীঘাট থেকে গিয়ে, আবার মোদিও খেলে যাবে, কবে গুজরাট থেকে এসে দাঁড়িয়েছিল তোমার গিয়ে। আপনি যে মমতাকে ফলো করছেন দেখে ভালো লাগলো, আবার রাহুল আর আপনি যে মমতাদিকে ফলো করছেন ও ওয়াইনাডে গিয়ে ভালো লাগলো। আপনি ভারতীয় সংবিধান পড়েননি, অধ্যাপক কি করেছেন জানি না আমি,
তাতে না, যে কোনো please, ভারতীয় ব্যক্তি নাগরিক আক্রমণ না, ভারতের please। সংবিধান দুজনকে যে কোনো আমি বিরত ভারতীয় করবো না, নাগরিক ব্যক্তি আক্রমণ। লোকসভায় যে কোনো কেন্দ্রে দাঁড়াতে পারে। না, প্লিজ আমি কোনো বলছি ব্যক্তি কত আক্রমণ। জায়গায় দাঁড়িয়েছে। ব্রাত্যদা, সেলিমদা, আপনাকে দুজনকে আমি নতুন করে বলছি, পড়াতে হবে। ওটা আমি জানি, প্লিজ ওটা আমি কোনো- জানি। তাহলে রাহুল জেনে বুঝে গান্ধী বিস্ফোরণ ওয়ানারে করেছেন। লড়ছেন। কোনো ব্যক্তি কতবার আক্রমণ। হারলেন সেটা বলছি। কিছু লোক আচ্ছা প্লিজ। ভুল করে, কিছু লোক জেনে বুঝে ভুল করে। আপনি যা বললেন, আপনি জানেন তাও আপনি বললে বললেন। আমাদের আচ্ছা। সুবিধা, আচ্ছা আপনি বললে আমাদের সুবিধে। ব্রাত্যদা আমাদের আসবো। বলতে দেবেন না, ব্রাত্যদা বলুন না, আসবো। বলুন। ব্রাত্যদা আসবো। আপনি বলতে দেবেন না, সেলিম। এটাই তো ট্রেনিং পেয়েছেন। মমতা ব্যানার্জি লুকো প্লাস লাগিয়ে রাখতে বলেছিল না? আপনি নেত্রী বলেছিল Please, তো। আমি দুজনকেই বলবো, বলেছিল তো। দুজনকেই আমি একটু বলবো ডিএসকেলেট তার মানে করতে। কেন? যাতে বিরোধীরা কোনো কথা না বলতে পারে। কিন্তু এখন মানুষ সোচ্চারে বলছে, চোরকে চোর বলছে, দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলছে। আর যেরকমভাবে প্রতিবারই রেপিস্টকে রেপিস্টও বলতো, রেপিস্টকে রেপিস্টও ঠিকই বলতো। দেখুন, আমি সন্দেশখালী বললেন উনি, আপনার তিহার জেল মনে পড়ে গেল। আমি বললাম চোর দাঙ্গাবাজ, অরবিন্দ আপনার কেজরিওয়াল। রেপিস্ট মনে পড়ে গেল। আরে- যার যেদিকে নজর থাকে। না না, ওই ঠিক আছে। বানতলা থেকে বলছি আর কি, বানতলা, নন্দীগ্রাম, তাপসী মালিক, ওই সব রেপিস্টদের কথা উনি বলছি। বলে দিয়েছেন। ওই রেপিস্টদের কথা বলছি। নতুন নাটক লিখুন, নতুন স্ক্রিপ্ট লিখুন। নাটকে যাচ্ছেন কেন? আপনি বলুন। বলছেন বলে আপনার- আপনি- প্লিজ এই যে আমরা cross- এই বিষয়টা আচ্ছা, will you protect সেলিমদা, me please। or not? হ্যাঁ প্লিজ চেয়ারে বসেছো। প্লিজ বলুন সেলিমদা, কুল ডাউন সেলিমদা, না, আমি তোমাকে বলছি। বলুন প্লিজ, আমি আপনাকে বলছি, যার বলুন সাথে কথা বলা যায়। প্লিজ ক্যারি অন। না, এটা হচ্ছে তৃণমূলের Please, ট্রেনিং। বিধানসভায় যখন না প্লিজ রাগারাগি না, আমি আবার বলছি, না, আজকে না, একদম অন্য আমি আবহে। আচ্ছা, সত্য বলি, নিরাপদ সর্দার যখন বিধানসভায় সন্দেশখালী নিয়ে বলছিল, তখন উনি তৃণমূলের, সোনালী গুহ তখন তৃণমূলের ডেপুটি স্পিকার, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। চিট ফান্ড নিয়ে যখন গৌরাঙ্গ চ্যাটার্জি বলেছিল, যখন দেবলীন হেমব্রম বলেছিল, তাকে মেরে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছিল, হাসপাতাল চিকিৎসা করা হয়নি। তো কথা বলতে দেবেন না। এখানে আজকে দেশের ভোট হচ্ছে দেশের ভোট, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য। এখানে যেটা স্মল হিসেবে যেটা করেছে রাজ্যে, এরা ছোটো করে, ছোটো ফুল, ওটা বড় ফুল গোটা দেশে করছে। গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিচ্ছে। মানুষ গণতন্ত্রটা চাইছেন, এমন চাইছেন যে মোদি গতকাল পর্যন্ত বলেছে হিন্দু মুসলমান, পরশুদিন বলেছে, গতকাল বলছে না না আমি হিন্দু মুসলমান করলে আমি সার্বজনিক জীবনে থাকবো না। যে মমতা ব্যানার্জি ক্যাকা ছিচি করেছেন, তার ভাইপো বলল, আর তিনি বললেন বনগাঁতে গিয়ে যে আমি সিএকে সমর্থন করব। তাহলে কথা পাল্টাচ্ছে, মানুষ এটা বুঝতে পারছে, নিয়ম পাল্টাচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে। ওই পুরনো খেলা আর হবে না ডিজে বাজিয়ে। এখন দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে সোচ্চারে বলছে, এবং আমরা সেই সাহস জুগিয়েছি। বাম এবং কংগ্রেস একসঙ্গে হয়েছে। আমরা চেয়েছিলাম বাম, কংগ্রেস এবং আইএসএফ একসঙ্গে হোক, বিজেপি এবং তৃণমূলের চেহারাটা, মুখোশটা খুলে দেওয়া হোক। এবার মুশকিল হচ্ছে যে যা নিজের রাজনীতি ঠিক করবে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে। এই যে 4 দফা ভোট হয়েছে না, আপনি দমদম দমদম বলছেন, দমদমে দেখবেন আপনি মানুষ আপনাকে কীভাবে পথ দেখায়। মোহাম্মদ সেলিমের পর আমি অনুরোধ করব প্রদীপ ভট্টাচার্যকে। প্রদীপদা, আমরা যদি দেখি, আমি যেহেতু আপনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন শুধু নয়, আপনি কংগ্রেসের হয়ে একেবারে ভোটের ময়দানে লড়ছেন এবার উত্তর কলকাতা থেকে, যে উত্তর কলকাতা অত্যন্ত হাই ভোল্টেজ একটা কেন্দ্র। দেশের নিরিখে যদি আমরা দেখি, যে যখন নরেন্দ্র মোদী বলছেন, অমিত শাহ বলছেন আপকি বার 400 পার, 400 টার্গেট দিয়ে দিচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে মূল মুখ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যিনি হতে পারতেন, রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেস, তাদের কি সত্যিই ততটা জোরালো ভূমিকায় দেখা যাচ্ছে? এমনকি যে INDIA জোট, যে জোটটা নিয়ে অনেক আগে থেকে এবার তোড়জোড় শুরু হয়েছিল, সেটাও তো ফাইনালি সব জায়গায় বাস্তবায়িত হলো না। দেখুন, আমি যে প্রশ্নটা করা হয়েছে এটার ব্যাখ্যা দিতে গেলে দীর্ঘ সময় লাগে, তবে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে চেষ্টা করব আমার কথাটুকু বলতে। সেটা হচ্ছে এই যে ভারতবর্ষ বলে নয়, পৃথিবীর যে কোনো দেশেই কোনো জোট যখন তৈরি হয়, তখন সেই জোট সর্বাঙ্গ সুন্দর হয় না, হতে পারে না। বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, চিন্তাধারার অনেক পার্থক্য আছে। আমার এই রাজ্যের রাজনৈতিক চিন্তার সঙ্গে কেরলের রাজনৈতিক চিন্তার তফাৎ থাকতেই পারে, উত্তরপ্রদেশের রাজনৈতিক ভাবনার সঙ্গে রাজনৈতিক ভাবনা রাজস্থানের ভিন্ন রকম হতেই পারে। এটা তো স্বাভাবিক ঘটনা। সুতরাং স্বাভাবিক ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়াটাই একান্ত বাঞ্ছনীয়। সেদিক থেকে যখন আপনারা বলেন
যে আপনাদের জোট তো সর্বাঙ্গ সুন্দর হয় না, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কিছু কিছু পণ্ডিত ব্যক্তি তাদের পাণ্ডিত্য ফলানোর জন্য এই ধরনের অর্বাচীনের মতো মন্তব্য করেন, কিন্তু তারা একবারের জন্য বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না যে মূল থিম পয়েন্ট কি। থিম পয়েন্টই হচ্ছে, চিন্তার মূল আকর্ষণ এবং কেন্দ্রবিন্দুই হচ্ছে ভারতবর্ষকে একটা সমীকরণের মধ্যে দিয়ে সংঘবদ্ধ রাখা, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আজকে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সমস্ত দলগুলোকেই ডাকা হয়েছিল যারা বিজেপির বিরুদ্ধে ছিলেন, এবং সেই দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসও যুক্ত হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মনে করলেন যে পশ্চিমবাংলায় প্রদেশ কংগ্রেস বা কংগ্রেস কিছুই নয়, সুতরাং তাদের সম্পর্কে আমাদের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা, আমরা ওদের সঙ্গে নিয়ে চলতে পারবো না। তারা চলতে পারবেন না, চলবেন না। কিন্তু আপনারা জানেন, এখানে যারা সমবেত আছেন এবং বাংলার শিক্ষিত সচেতন নাগরিকরা সকলেই জানেন যে আমরা কখনো বলিনি যে আমরা INDI এর থেকে বেরিয়ে চলে যাব, ইন্ডিয়া থেকে বেরিয়ে চলে যাব। এই কথা পশ্চিমবাংলায় ইন্ডিয়া হবে না, এই কথা প্রদেশ কংগ্রেস বলেনি, অধীর চৌধুরী বলেনি, আমি বলিনি, কেউ বলেনি। কে বলেছিলেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা ইন্ডিয়ার সঙ্গে নেই পশ্চিমবাংলা। তাহলে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে? এই কথাটা কোনো যুক্তি আছে? সুতরাং ইন্ডিয়াকে যদি কেউ ভেঙে থাকেন, সেটা তো তৃণমূল কংগ্রেস ভেঙেছে, আমরা তো কিছু করিনি। এখন তারা যদি ভেঙে দিয়ে থাকেন, সেই দায়িত্ব সম্পূর্ণ তাদের। আমরা ইন্ডিয়ারই আরেকজন পার্টনার CPM পার্টি মিটিংয়ে, আপনারা দেখেছেন ইন্ডিয়ার মিটিংয়ে, সেখানে ইয়েচুরি সাহেবও আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও আছে। তো আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়ে থাকেন, কিন্তু ইয়েচুরি সাহেব থাকছেন, সেলিম সাহেব আছেন, তো আমরা তো ইন্ডিয়ারই পার্টনার, আমিও পার্টনার, সেলিম সাহেবও পার্টনার। আমরা তো ইন্ডিয়াকে ধরে রেখেছি, কিন্তু ইন্ডিয়াকে যারা ভেঙেছে তাদের শিক্ষা ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ আগামী নির্বাচনে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রদীপ, আমি এখানে শুধু একটু প্রশ্ন করব যে এখানে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে গত ফেব্রুয়ারিতে যখন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এই রাজ্যে প্রবেশ করছে, যখন মোহাম্মদ সেলিমরা দেখা করতে যাচ্ছেন, সেই সময় এই রাজ্যে প্রবেশের আগেও রাহুল গান্ধী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আমি জাস্ট প্রশ্নটা শেষ করি, বুঝে গেছি প্রশ্নটা, প্লিজ প্রশ্নটা শেষ করি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে রিশতার কথা, সেই রিশতার কথা উল্লেখ করেছিলেন। আমরা দেখেছি একই সঙ্গে যখন দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগছেন, সেই সময় দাঁড়িয়ে জয়রাম রমেশ তিনি অলিভ ব্রাঞ্চ দেখিয়ে যাচ্ছেন, বলছেন শেষ পর্যন্ত কিছু একটা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই জোট ভাঙার, এই রাজ্যে জোট না হওয়ার দায়টা অধীর রঞ্জন চৌধুরীর ওপরে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম, বলতে গেলে দীর্ঘ সময় লাগে। পার্লামেন্টে 7টা বিল, একটা দুটো নয়, 370 থেকে শুরু করে 7খানা বিল যখন পার্লামেন্টে, রাজ্যসভায়, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে, ওরা পাস করিয়ে নিয়েছিল, কিন্তু রাজ্যসভায় ওরা পারত না, বিজেপি পারত না, কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। যদি তৃণমূল কংগ্রেস আমাদের পাশে থাকতো, কিন্তু 7খানা বিল ইনক্লুডিং 370 যখন আমরা চিৎকার করছি, অপোজ করছি, ভোট ডিমান্ড করছি, তৃণমূল কংগ্রেস কী করলো? পার্লামেন্টের ভেতরে তারা বক্তৃতা করে, বিরোধিতা করে বলল আমরা এই বিলের বিরোধিতা করে ওয়াক আউট করছি। এই যে ধান্দাবাজি, এটা করার কি অর্থটা হয় বলুন তো? তারা জানতো না যে তাদের 10-12টা MP চলে গেলে পরে সংখ্যাটা কমে যাবে, আর সংখ্যাটা কমে গেলে বিজেপি জিতে যাবে? তারা জানতেন না? তারা তো বাল তবিয়েতে জানতেন। জানার সত্ত্বেও করলেন কেন? করলেন এই জন্যই, বিজেপির সঙ্গে একটা সফট লাইন রাখতেই হবে। কেন রাখতে হবে? দুর্নীতির বিরুদ্ধে যাতে বিজেপি কঠোর না হয় তাদের সম্বন্ধে। এবং বিজেপি ভাবলেন কি? বিজেপি ভাবলেন যে যদি আমাদের শর্টফল হয়,
নির্বাচনের পরে, তাহলে দিদিমণি আমাদের সমর্থন দিয়ে দেবে। অবাক হওয়ার কিচ্ছু নেই। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন ভুলে গেছেন? ভুলে গেছেন কত বিরোধ ছিল উপরাষ্ট্রপতি যিনি হয়েছেন ভারতবর্ষের বর্তমানে, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ, আমার ছোট ভাই পার্থ তার সঙ্গে কত বিরোধ হয়েছে আপনারা ভুলে গেছেন। কিন্তু সেই বার্তরা, সেই তৃণমূল কংগ্রেস ভোট দিল না, কেবলমাত্র এই উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা বিজেপির প্রার্থীকে জেতাবেন বলে। কেন? এ প্রশ্নের উত্তর বাংলার মানুষ দেবে না। সুতরাং আমরা জানি ঘটনাটা কি ঘটছে, সেটার বিরুদ্ধে বাম এবং কংগ্রেস লড়াই করে প্রমাণ করে দেবে যে যতই ছোট ভাবুন না কেন, দুর্নীতির বিরুদ্ধেও আমাদের লড়াই, বিজেপির বিরুদ্ধেও লড়াই। ধন্যবাদ প্রদীপ। আমি নওশাদ সিদ্দিকীর কাছে আসব, সংযুক্ত মোর্চা বিধায়ক, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। নওশাদ, আমি খুব ডিরেক্টলি এই প্রশ্নটা করতে চাই তোমাকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ডেফিনেটলি তোমরাও যেটা বলো যে এখানে কোনো ধর্মের ভোট ব্যাংকের দিকে নজর নেই, কিন্তু এটাও আমরা জানি যে আইএসএফের প্রভাব একটা রয়েছে সংখ্যালঘু ভোটার যারা, তাদের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে 17টা আসনে, প্রথমত একটু সেলিমদার গলাতেও একটু আগে যে আক্ষেপটা ঝরে পড়ছিল যে বাম কংগ্রেস আইএসএফ সমঝোতা হয়নি, আইএসএফ আলাদাভাবে লড়ছে, 17টা কেন্দ্রে তোমরা প্রার্থী দিয়েছ। তুমি গর্জিয়েছিলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেওয়ার জন্য, তুমি বর্ষালে না, যদিও ডায়মন্ড হারবার কেন্দ্রে তোমরা প্রার্থী দিয়েছ। কোথাও কি অনেকটা দুর্নাম যেমন নিন্দুকরা ওয়াইসি সম্পর্কে করেন, যে আসলে ভোট কেটে বিজেপিকে সুবিধে করিয়ে দেওয়া। এখানেও আমরা জানি 30% সংখ্যালঘু ভোট, যে ভোট গত নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। সাগরদিঘি, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একটু শিফট করছে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কি ভোট কাটাকাটির অঙ্কটাই তোমাদের উদ্দেশ্য? দেখুন, সর্বপ্রথম বলি, এই সংখ্যালঘু সংখ্যাগুরু এইটাকে ভাঙার জন্যই রাজনীতির ময়দানে এসেছে। 1952 সাল থেকে এই লোকসভা নির্বাচনের জন্য ভোট দিয়ে এসছে, অষ্টাদশ চলছে। এই সংখ্যাগুরু এই খেলাতে মাতিয়ে রেখে আমাদেরকে দিনের শেষে কিন্তু সংখ্যালঘু ছেলের চাকরিটাও ছুটি হচ্ছে। আর বেকারত্বের সংখ্যা যেটা ক্রমশ বাড়ছে কেন্দ্রীয় সরকারের আমলে, শ্রমিকবাবুদের আমলে, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষেই আছে। এটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা, যেহেতু আপনি সংখ্যালঘু স্পেসিফিক বলছেন, কি সংখ্যালঘুদেরকে কি আমি এমন কি জাদু দিয়ে দেবো যে তারা ব্রাত্যবাবুদেরকে ছেড়ে, সেলিম সাহেবদেরকে ছেড়ে, প্রদীপ বাবুদেরকে ছেড়ে শ্রমিকবাবুদের দিকে এখন যাচ্ছে না? সবকা সাথ সবকা বিকাশ বললেও সেটা সেই অর্থে সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে না বলে যাচ্ছে না। তো কী অর্থে আমার কাছে চলে আসবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 17টা যে আমরা প্রার্থী দিয়েছি, 17টা প্রার্থী আপনি যেহেতু সংখ্যালঘু মার্ক করে হিসাবে দিচ্ছেন, আপনি দেখতে পারেন সেই ঝাড়গ্রাম থেকে শুরু করে আমার জয়নগর পর্যন্ত, যেখানে এসটি রিজার্ভ সিটেও আমরা দিয়েছি, এসসি সিটেও দিয়েছি, আপার কাস্টে আছে, মুসলিম সমাজের মানুষেরাও আছে। আমি নির্বাচনে লড়াই করতে নেমেছি। এটা দেশের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চলছে। আগামী 5 বছর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে, দেশবাসীর জন্য যে আইন তৈরি হবে, সেই আইনসভার মধ্যে আমরা চাইছি আমাদের প্রতিনিধি যাক। ইতিপূর্বে আমরা 17 বার, আমি যে নিজের বিধানসভা হচ্ছে শ্রীরামপুর বিধানসভা, ওখান থেকে ব্রাতবাবুদের দলের যিনি প্রার্থী এখন হয়েছেন হ্যাটট্রিক করেছেন। কিন্তু দুঃখের বিষয়, উনি পার্লামেন্টের আশপাশে গিয়ে খিচিমেরে ফটো করেন, উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করেন, কিন্তু আমাদের শ্রীরামপুর লোকসভার শ্রমজীবী মানুষ, কৃষক থেকে শুরু করে রেল লাইনের যে সমস্যা থেকে শুরু করে সেই বিষয়ে উত্থাপন করে না। আমরা ভাবছি আমরা ওখানে প্রার্থী দেব, জনগণকে বলবো, জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় তো আগামী দিনে আমাদের শ্রীরামপুর সহ যেখানে আমরা প্রার্থী দিচ্ছি ওখানকার মানুষের যে অভাব অভিযোগ, চাওয়া পাওয়া, যেগুলো আইনসভায় জানানো দরকার সেটা জানাবো। এবার মানুষের উপরে নির্ভর করছে। আমরা রাতের অন্ধকারে 2000 টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে তো ভোট নিতে পারি না। না আমাদের ইলেকট্রাল বন্ড আছে, আমাদের শ্রমিকবাবুদের মতো ন্যাশনাল পার্টি সব থেকে বেশি পেয়েছে, আর পাশাপাশি স্যারেরা বসেছেন ব্রাত স্যারের মতো আঞ্চলিক দল হিসেবে সব থেকে বেশি পেয়েছে। আমাদের ওই সিস্টেমটাও নয়, কিন্তু আমরা মানুষকে অ্যাপ্রোচ করছি, মানুষের দ্বারে পৌঁছে যাচ্ছি যে আমাদের সুযোগ যদি দেয় আমরা জনগণের কণ্ঠ হয়ে বলবো। এটাতে অনেকের যদি অনীহা থাকে, অনেকের যদি ভালো না লাগে, সেটা কি করতে পারি? অবশ্যই আমরা শুরু থেকেই বলে আসছি
যখন সেলিম সাহেব বা আমাদের প্রদীপ বাবুরা অপেক্ষায় ছিল INDI জোটে মমতা ব্যানার্জি থাকবে কি থাকবে না, সেই সময় থেকে কিন্তু বলে আসছি যে পশ্চিমবাংলার যুব সমাজের ভবিষ্যৎকে যারা দাদার হাতে ধ্বংস হয়েছে, এই তৃণমূল কংগ্রেস যদি INDI জোটে না থাকে, সর্বপ্রথম আমরাই বলেছি, আপনাদের নজরে ছোট্ট পার্টি হলো, কিন্তু এটা বুকে হাত দিয়ে বলতে পেরেছি যে তৃণমূল যে জোটের মধ্যে থাকবে এদের সাথে আমরা থাকতে পারবো না, কারণ এরা চাকরি চুরি থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিলে পর্যন্ত এরা হাত মেরেছে। এদের সাথে দেশের গণতন্ত্র ফিরানোর লড়াই আমরা থাকতে পারবো না। তখনও কিন্তু পর্যন্ত তো এই রাজ্যে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি, তারপরও তো থাকতে পারে। আমরা চেষ্টা করেছি, সবার আত্মসম্মান আছে। যারা সেলিম সাহেব বা আমাদের প্রদীপ বাবুরা চেয়েছিলেন, যে প্রদীপ বাবুরা তো চাইনি, সেলিম সাহেবরা তাও একটু চাইলেও প্রদীপ বাবুরা আমাদেরকে অচ্ছুত করে দিয়েছিলেন। তো আমরা চেয়েছিলাম, ওনারা ভেবেছিলেন যে 5টাতে সীমাবদ্ধ রাখবো, আমরা দেখলাম যে না, আমাদের 7টা পর্যন্ত দরকার। হয়নি। সেলিম বাবুরা তাদের মতো লড়াই করছেন। তবে কি বাংলাতে জোট হয়েছে? আমি তো সব থেকে বেশি জোট কয়েকটা সিটে ছাড়া দেখতে পাচ্ছি না। কুচবিহারে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, হাত চিহ্নও প্রার্থী দিয়েছে। পুরুলিয়াতে সিংহ চিহ্ন থেকেও, সিম্বল থেকেও কন্টেস্ট করছে, হাত সিম্বল থেকেও কন্টেস্ট করছে। ঘাটালেও একই অবস্থা। তো বলুন জোটটা কোথায় হচ্ছে? তারপরেও আমরা চেষ্টা করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে একসাথে আমরা আটকাবো, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম একসাথে লড়াই করে আটকাবো। একসাথে লড়াই হয়নি, যে যার মতো লড়াই করছে। তবে কিন্তু আমরা যে 3 জন এখানে বসে আছি, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, বিজেপি আর তৃণমূলকে আটকানো। আমার সহকর্মী সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, যারা রয়েছেন অডিয়েন্সে, তাদের প্রশ্ন একটু নেব। একটু হাত তুলবেন প্লিজ। স্যার, আমার প্রশ্নটা আপনার থেকেই, সৌমিক স্যার। স্যার, প্রথমবার মানে আই থিঙ্ক এটা সেকেন্ড টাইম লোকসভা ইলেকশন অলমোস্ট 50 দিন ধরে হচ্ছে ইন্ডিয়াতে। হোয়াট ইজ দ্য থিঙ্কিং প্রসেস যে এতদিন ধরে ইলেকশন করার রিজনটা কি? দেখুন, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একটা ভয়মুক্ত, রক্তপাতহীন, যেখানে কোনো মৃত্যুর ঘটনা নেই, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া মানুষকে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং এটা মানুষের অধিকার। নির্বাচন কমিশন যদি মনে করে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক আবহে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন 7 দফায় করতে হবে, তবে সেটা তাদের সিদ্ধান্ত। কারণ আমরা এর আগেও পঞ্চায়েত নির্বাচন দেখেছি, কতগুলো মানুষের প্রাণ চলে গেছে সেটাও দেখেছে। নিঃসন্দেহে আপনার কথা ঠিক, যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং যে দফায় ভোট পশ্চিমবঙ্গে হচ্ছে, এখন করতে হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের বাংলা এবং বাঙালির লজ্জা। কিন্তু এর জন্য দায়ী কারা সেটা মানুষ জানেন। আপনি পঞ্চায়েত নির্বাচনে চিন্তা করুন, কতগুলো প্রাণ চলে গেছে চিন্তা করুন। 2021 সালের পর খালি ভোট ঘোষণা, মানে ফলাফল ঘোষণার পরে 27 দিনের মধ্যে আমাদের 56 জন কর্মী খুন হয়েছেন। তাদের রক্তের ওপর থেকে উঠে এসে আমি এখানে আপনার সঙ্গে কথা বলছি। তবে এটা নির্বাচন কমিশনের বিষয়। এখনো পর্যন্ত ঈশ্বরকে শেষ করুণা এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ, কোনো মায়ের কোল খালি হয়নি। আমি পরের প্রশ্নে যাব। দেবারতী রয়েছে আমাদের সঙ্গে, লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। আমার 2টো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন সেটা এই দিকের মানুষদের জন্য, 2 নম্বর প্রশ্ন এদিকের মানুষদের জন্য। 1 নম্বর প্রশ্ন হলো, ওদিক বলে কিছু নেই, এখানে একমাত্র আমি একা। বাদ বাকি ভোটের পরে ওনারা যে জোটের কথা বলছেন, ভোটের পরে জোটটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেবেন। বিজেপি 220 বলছেন মমতাজি মাছ খাবেন বলেছেন, এদের ব্যাপার, আমি আলাদা। আমার প্রথম প্রশ্নটা আমি মোহাম্মদ সেলিম এবং প্রদীপ ভট্টাচার্যকেই মূলত করতে চাই, যে আমরা সবাই জানি যে সিপিএম তাদের রেজিমেন্টেড পার্টি, তাদের প্রিন্সিপাল প্রচণ্ড রিজিড, এবং তারপরেও যখন ভোটের স্বার্থে, রাজনীতির স্বার্থে যখন আপনারা জোট করেন, যখন কোয়ালিশন গভর্নমেন্ট করেন, এমন যদি কোনো সিচুয়েশন আসে যেখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আপনার যেটা প্রিন্সিপাল ভার্সেস প্র্যাগম্যাটিজম, আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন? আর সবাইকে রিকোয়েস্ট যে সংক্ষেপে একটা করে প্রশ্ন করবেন, তাহলে আমরা অ্যাজ মেনি অ্যাজ পসিবল। আর ব্রাত্যদা এবং সৌমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করব যে রাজনীতি এখন কিন্তু আমাদের ছোটোবেলায় যা ছিল একটা নিরস্কাষ্ঠ বিষয়, এখন কিন্তু এটা এন্টারটেনমেন্ট হয়ে গেছে। রাজনীতি ইজ রাদার এ লুক্রেটিভ কেরিয়ার। আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট যেরকম ইন্ডাস্ট্রি হয়, যে কোন কোম্পানি থেকে কোন কোম্পানিতে সুইচ করলে আমার অ্যাপ্রেজাল বা ইনক্রিমেন্ট বেশি হবে। তো এই ব্যাপারটা থেকে আপনাদের মনে হয় যে যুব সমাজের কাছে, আমাদের ইয়াং জেনারেশনের কাছে রাজনীতি বা পার্টির ক্রেডিবিলিটিটা নষ্ট হচ্ছে? ধন্যবাদ দেবারতী। আমি এদিক থেকে একজনের উত্তর নেব প্রথম প্রশ্নের, এদিক থেকে একজনের উত্তর নেব দ্বিতীয় প্রশ্নের।
প্রথম প্রশ্নের উত্তরে বলি, মত আলাদা থাকতে পারে, পথও আলাদা থাকতে পারে, লক্ষ্য যদি এক জায়গায় থাকে তো কোনো না কোনো চৌরাস্তার মোড়ে দেখা হবে একসঙ্গে। 2, কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে বিরোধ প্রথম থেকে, স্বাধীনতার সময় থেকে, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, স্বাধীনতা অঞ্চল, এটা ছিল একমত। সেজন্য অহিংস পথে হবে না সহিংস পথে হবে এই নিয়ে ঝগড়া ছিল, মারামারি ছিল না, খুনোখুনি ছিল না, নীতির লড়াই ছিল, কিন্তু লক্ষ্যটা এক ছিল বলে স্বাধীনতা লড়াইয়ে আমরা একসঙ্গে হয়েছি। আর যারা স্বাধীনতা বিরোধিতা করেছে, ইংরেজি গোলামি করেছে, তারা কখনোই যুক্ত হয়নি। এটা যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় তখন কেউ কেউ বলেছিল কে নেতা হবে, কেউ কেউ বলেছিল জাতীয় স্তরে ভাগ করে দাও, যে জন্য নওশাদ বললো যে আমরা থাকবো না। তো আমরা বলেছিলাম এটা নেতা ঠিক হবে না, আর এখান থেকে জাতীয় স্তরে কোনো আসন সমঝোতাও হবে না, আগে কতগুলো প্রিন্সিপাল ঠিক হবে, এই শিক্ষা, স্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, বেকারি, এই যে দুর্নীতি, এই সব প্রশ্নে কেন্দ্রীয় সরকারের যা অমিশনস কমিশনস আছে, আরএসএসের যে ঘৃণ্য নোংরা রাজনীতি আছে দেশ ভাগের, মানুষকে ভাগ করার, তার বিরুদ্ধে। তো আমরা ইতিমধ্যে একটা ডিক্লারেশন করেছি, তারপরে কংগ্রেস নিজের একটা ম্যানিফেস্টো করেছে, আমরা একটা ম্যানিফেস্টো করেছি, শুনে নিন, যে জাঙ্গের চিঠি বেরিয়েছে, আমরা একটা ম্যানিফেস্টো করেছি, 28টা টুকরো ভাগ করে আমরা ব্রিটিশের কাছে আবেদন করেছিল তবে স্বাধীনতা দাও, তারা আরএসএস এর কথা বলবেন? আরএসএস কখনো দেশকে ভাগ করা, আরএসএস এর স্বাধীনতা আন্দোলনে কোনো কন্ট্রিবিউশন নেই। শ্রমিক বাবু আপনি অনেক পরে, আপনি আরএসএস না, তারা কথা বলবে দেশ প্রেমে। একজন, আমি রাজনীতি ছেড়ে দেবো যদি একজন আরএসএস এর শহীদের নাম বলুন। 28টা ইংরেজের হাতে জেলে গিয়েছেন, তবে ব্রিটিশ ক্ষমতা প্রত্যাখ্যান করবে। আন্দামানের জেলে একজন আরএসএস গিয়েছে, নাম বলুন। চ্যালেঞ্জ শিক্ষা নিতে হবে। পার্লামেন্টে বলেছি, সবাই ছিল 13 বার মুচলেখা দিয়েছিল বেরোনোর জন্য। সে তখন আরএসএস ছিল না, বড় হয়ে গেল, মুচলেখা দিয়ে। যার আপনি নাম করছেন তিনি আরএসএস এর কেউ ছিলেন না। আপনি তাকে বীর বলেন, সবচেয়ে বড় কাপুরুষ। আপনার থেকে সে বড় জাতীয়তাবাদী। আমি 1 মিনিট টাইম নেব, শুধু 1 মিনিট। আমার কথা কমপ্লিট হয়নি। সরকার আরএসএস এর 1 মিনিট টাইম নেব, শুধু এক করে না, আমার কথা কম লোক। আপনি বলেছেন 1 মিনিট টাইম। আমার আপনি তো কম বিপ্লবীদের ধরানোর ইতিহাস আছে। আমি যে শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলেছি উনি আরএসএস বলতে আরম্ভ করে দিলেন। কেন বলবেন? মানব জ্ঞান কোন পজিটিভ এজেন্ডায় ওরা ভোট করতে চাইছে না। প্রশ্ন ছিল শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কি করবেন, মতের অমিল হলে যেই শিক্ষা স্বাস্থ্য নিয়ে আরএসএস এ চলে গেলেন, যেই শিক্ষা স্বাস্থ্য বলবো ওনার রাগ হয়ে যাচ্ছে, কারণ ওরা ধ্বংস করতে চাইছে জাতীয় শিক্ষানীতির নামে। বিজেপি বলেছে সরকার 2035-এর পরে কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না সরকারি খরচায়, যাতে মানুষ শিক্ষিত না হয়। বাম এবং কংগ্রেস একসঙ্গে এই জন্যই যে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি, ছাত্রবাবুরা শিক্ষা ধ্বংস করলেও, শিক্ষক নিয়োগে দুর্নীতি করলেও আমরা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এবং শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আবার ঢেলে সাজাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তিনি হবেন জোটের মুখ, আর মোহাম্মদ সেলিম হবেন শিক্ষামন্ত্রী। জোট তো আমরা দেখবোই সামনে, অপেক্ষা করুন। দরকার আপনারা পাশাপাশি বসেছেন, কেন সব বলছেন? মমতা ব্যানার্জি আগে বাজপেয়ীর সঙ্গে, আদবানির সঙ্গে মন্ত্রীতে ছিলেন, বামপন্থী ছিলেন না। আমরা প্রসঙ্গান্তরে যাব না, 1 সেকেন্ড। খুব মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়েছেন। মমতা ব্যানার্জি হতো না, মমতা ব্যানার্জি হতো না, শ্রমিকটা একটু বিরত করছি। মমতা ব্যানার্জি হতো না যদি আরএসএস এর গোয়ালে না ঢুকতো। প্লিজ আমরা সময়টা যাতে একটু আমরা কাজে লাগাতে পারি। প্রদীপ দা 1 মিনিট কিছু বলতে চান? প্রদীপ, শুধু একটি ঘটনা সংক্ষেপে আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলছি। যখন উল্লাসকর পাগল হয়ে গিয়েছিলেন আন্দামানের জেলে, ঠিক সেই সময়ে কোন সেই ভদ্রলোক যিনি আন্দামান জেল থেকে বেরোবার জন্য মুচলেখা দিয়েছিলেন? ব্যাস উত্তর হয়ে গেল। এত চিৎকার করার তো কিছু নেই, এত চিৎকারের তো কিছু নেই, এই তো উত্তর তো হয়েই গেল। শরদ পাওয়ারকে উল্লাসকর যখন পাগল, আপনি বলুন এই কথাটা শরদ পাওয়ারকে মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আপনার ঘটনা তো, কিন্তু তিনি আবার আপনি আমাকে বলতে পারেন। আরে কাকে বোঝা, বোঝাবার কি আছে? ইট ইজ এ ফ্যাক্ট, ইট ইজ এ ফ্যাক্ট। It is a fact. ব্রিটিশের কাছে পদলে অন করেছেন, পরের প্রশ্নে যাই। আত্মসমর্পণ করেছেন, দেশ ভাগ করেছে কংগ্রেস। কংগ্রেস লালা লাজপত রায় জড়াইকে মারা যায়নি, কংগ্রেস ব্রিটিশের আত্মসমর্পণ করেছে। আপনারা চিরকাল ব্রিটিশের দালালি করেছেন, দালালি শ্রমিকদা, প্রদীপদা
দুজনকেই বিরত করছি। আমি শুধু এদিক থেকে দেবারতির প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা নিয়ে নেব। অর্থাৎ সেই ওয়াশিং মেশিন থিওরি, এদিক থেকে ওদিকে গেলে তিনি সাদা। ওনার প্রশ্নের উত্তরে বলি যে বাইনারি, আপনি বারবার ওই বাইনারি ওরা ভাঙতে চাইছেন, তৃণমূল বিজেপি নয়, আসলে আমরাও আছি। আপনি যার ফলে আমাদের দলবদলগুলো দেখছেন। আচ্ছা, আপনি খগেন মুর্মুকে দেখেন না, বঙ্কিম ঘোষকে দেখেন না, তাপসী মণ্ডলকে দেখেন না, নরহরি মাহাতোকে দেখেন না? অল সিপিএম অর লেফট ওয়েন্ট টু বিজেপি, সমস্ত লেফট বিজেপিতে গিয়ে জয়েন করেছে। পাল 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 গেছে, পাল পাল গেছে। কিন্তু ওয়ান ওয়ে, হ্যাঁ ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে না। আরে ওয়ান ওয়ে মানে সিপিএম এর কেউ বিজেপি যায়নি। আরে সেটা আমাদের কেউ তো সিপিএম এ যায়নি, সিপিএম এর কেউ আমাদের এসছে, তাই কি হলো? ওয়ান ওয়ে। সিপিএম এর লোক আমাদের, রাজীব ব্যানার্জি সিপিএম এর লোক আমাদের এসছে। রাজীব ব্যানার্জি, আরে আমাদের কেউ সিপিএম এ যায়নি, ওয়ান ওয়ে। আপনার কলিগ রাজীব ব্যানার্জি যায়নি, ওয়ান ওয়ে। আপনাদের সব্যসাচী, আপনাদের অর্জুন সিং, আপনাদের জিতেন তিওয়ারি বিজেপিতে আবার গুলিয়ে ফেলছেন। ওই যে ওয়ান ওয়ে বলেছে, আপনি শুনেন মানে বোথ ওয়ে, প্রশ্ন বোথ ওয়ে, আপনাদের বোথ ওয়ে। যে কোনো দিন ব্রাত্যবাবুর কাছে শ্রমিকবাবু, শ্রমিকবাবু যে ব্রাত্যবাবু চেঞ্জ করতে হয়, ইন্টারচেঞ্জেবল। দুবার এটা মেনশন করলেন। অর্থাৎ শ্রমিকদা, আপনি 400 পারের স্বপ্ন দেখছেন না, আপনি মনে করছেন যে অন্তত নরেন্দ্র মোদী প্রাক্তন হচ্ছেন। হার স্বীকার করে নিলেন, কিছু করার নেই। আরে জোট নিয়ে মৌপিয়া আপনাকে কিন্তু খুব বকা দেবে। হার স্বীকার করে নিলেন। আপনি বললেন, শুনলেন, অনুগ্রহ করে উত্তর কলকাতার প্রার্থীর সমর্থনে, কংগ্রেস প্রার্থীর সমর্থনে একবার রাহুল গান্ধীকে এখানে এনে বক্তৃতা করিয়ে দেখান, বা সোনিয়া গান্ধীকে এনে বক্তৃতা করিয়ে দেখান, তাহলে বুঝবো যে দিল্লি মানছে কি মানছে না। মানছে কি, মানে এটা পশ্চিমবঙ্গের নিজস্ব নির্বাচন মমতা বিরোধী। আমি এখানে একটু অ্যাড করব, হিম্মত থাকলে একবার সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী উত্তর কলকাতায় এসে আনিয়ে দেখান। রাহুল গান্ধী তিনি বলছি, আমি উত্তরটা আসছি আমি। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসেছিলেন ন্যায় যাত্রায় এসেছিলেন, ভোটের প্রচারে। আমি কি জানি না, তা আমাকে তো বলতে দিতে হবে। উনি এসেছিলেন পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রায়। তখন তিনি মালদায়, মুর্শিদাবাদের ওপর দিয়ে গিয়েছিলেন ঝাড়খণ্ডে। আমাদের মনে রাখতে হবে, আপনাদেরও মনে রাখতে হবে, যে রাহুল গান্ধী হোক, প্রিয়াঙ্কা গান্ধী হোক, সারা ভারতবর্ষ তাদের ঘুরতে হচ্ছে, কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আসে না পশ্চিমবঙ্গে। এটা তো সব থেকে বড় ভুল ধারণা। আমাদের যিনি আমাদের এআইসিসি প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে আসেননি? এসেছেন। হ্যাঁ, আমি তো তার কথা বলিনি। আমি না, আপনার কথা মানেটা তার কথা বলি, মুশকিলটা। আরে কথাটা আমাকে বলতে দাও। আপনি বলছেন যে গোটা দেশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ঘুরে বেড়াচ্ছে। আরে কি আশ্চর্যের কথা! বাংলায় আসছেন না কেন? বাংলায় তো এসেছিলেন, তো বাংলায় ভবিষ্যতে আসবেন না এমন উনি এমন কি করে? ওই চ্যালেঞ্জটাই তো করলাম আপনাকে, যে উত্তর কলকাতায় কাজ করেন, রাহুল গান্ধীকে ডেকে নিন। রাহুল গান্ধী, ওই চ্যালেঞ্জটাই তো করলাম, অনুগ্রহ করে উত্তর কলকাতায় রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীকে একবার নিয়ে আসুন। রাহুল গান্ধী সোনিয়াজিদেরকে আসতে হবে। আরে উত্তরটা তো আমি দেবো। আমরা তো এটা চেয়েছিলাম, সংক্ষেপে একটা গণতন্ত্রের সাফল্য তখনই হতে পারে যখন সেখানে একটা শক্তিশালী বিরোধী দল বা ঐক্য তৈরি হতে পারে। আমরা দেখতে চেয়েছিলাম এটাই, যে রাহুল গান্ধী সংক্ষেপে নামছেন, আর প্রদীপদার, সেলিমদার নিচে দাঁড়িয়ে আছেন, আর ব্রাত্য গান ধরেছে রাহুল গান্ধীর দিকে তাকিয়ে, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময় তোমারই হোক জয়। এইটাই তো হওয়ার চিত্র ছিল। পরের জনের প্রশ্নে আসবো। আমি সবাইকে বলছি, সমস্ত স্পিকারকেও বলছি, যেহেতু আমাদের সঙ্গে অনেক বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা রয়েছেন, তাদের যতগুলো সম্ভব প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করবো। কাজে আমাদের এইখানে উত্তরটা যাতে সংক্ষিপ্ত থাকে এবং টু দ্য পয়েন্ট থাকে। পৌলমী রয়েছে, ক্রিয়েটর কন্টেন্ট। আমি নওশাদকে প্রশ্নটা করতে চাই। বেশি কঠিন কোশ্চেন করবেন না, প্রশ্নটা শুনে নাও আগে। একটু আগে সেলিম সাহেব বললেন যে আমরা একদিকে বসেছি, ওরা আরেকদিকে বসেছে, কিন্তু এবারে সেলিম সাহেব আপনাকে দলে নেয়নি এবং আপনাদের জোটটাও হয়নি।
এবং এখন আপনাকে অনেক রকম অভিযোগও করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বি টিম, তৃণমূলকে সাহায্য, বিজেপিকে সাহায্য, সাম্প্রদায়িক নানা রকম কথা। কারা বলছেন? যারা একটা সময় আপনার দাদাকে ব্রিগেডের মঞ্চে তুলেছিলেন এবং সেই সময় সাম্যবাদের কথা বলেছিলেন, সেই সময় যখন সাম্প্রদায়িক যারা বলেছিলেন, অভিযোগ করেছিলেন, তাদের তীব্র বিরোধিতা করেছিলেন। আজ তারা একই অভিযোগ করছেন। তাহলে এটাও কি কোথাও গিয়ে সংখ্যালঘু তোষণ নয়, যে কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি? দেখুন, কোশ্চেনটা দারুণ করেছেন। সবসময় একটা প্রেশার পলিটিক্স চলে, যতক্ষণ প্রেশার দিয়ে তাকে রাখতে পারবো গুড বয়, আর যখনই এখান থেকে বেরিয়ে যাবে তখনই সে তার গুডের পরিবর্তে কী হচ্ছে আর বলতে লাগছে না। মমতা ব্যানার্জি দলে ব্রাত্যবাবুদের দল থেকে মাঝে মধ্যেই আমাকে বলে আক্রমণ হয় পীরজাদা কেন রাজনীতিতে। এই পীরজাদা যদি ব্রাত্যবাবুদের ওই সমস্ত দুর্নীতিগুলোকে না দেখে সব ভালো কাজ করছে, মমতা ব্যানার্জি সরকার খুব সুন্দর চলছে, আমার মতো ভালো পীরজাদা পৃথিবীতে দুটো পাওয়া যাবে না, ঠিক সে এক্ষেত্রেও সেটা হচ্ছে, এর বাইরে নয়। আপনি প্রশ্ন যখন তুলেছেন আমি বলছি, আমরা রাজনীতিতে আসার সাথে সাথে বিজেপির বুথের স্তর থেকে বিভিন্ন কর্মীদের সমালোচনার সম্মুখীন আমরা হয়েছি। 2021 নির্বাচনের সময় ব্রাত্যবাবুদের দলের কর্মী সমর্থকদের সমালোচনার সম্মুখীন হয়েছি। এই 2024 লোকসভার নিরিখে আমরাও সমালোচনার সম্মুখীন হচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বিজেপি ফান্ডিং করছে, শ্রমিকবাবুরা টাকা দিচ্ছে, এখন দিচ্ছে ব্রাত্যবাবুরা, কিন্তু দুঃখের বিষয় আমার কিন্তু সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আমিও জানতে চাই, 60 বছর দেশ চালাচ্ছেন, 34 বছর বাংলা চালিয়েছেন, 25 বছর বাংলা চালিয়েছেন, 13 বছর বাংলা চালিয়েছেন, 10 বছর দেশ চালালেন, সুইস ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট হয় অন্তত আমাকে একটু বলে দিক, সেটা রাখবো, আমি রাখার জায়গা পাচ্ছি না। দ্বিতীয় কথায় আসছি যেটা, যে এগুলো হচ্ছে একটা প্রেশার দিয়ে একটা আটকে রাখা। যে মূল কথায় আসি, সমালোচনার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি এখন বলছি আমি যে ধরনের শব্দের সম্মুখীন আমাকে হতে হয়েছে বিজেপি এবং তৃণমূলের থেকে, তার থেকে অনেক ভয়ঙ্কর শব্দগত আক্রমণ আমার বামপন্থী বন্ধুদের কাছ থেকে আমাকে পেতে হয়েছে। এটা কিন্তু সত্যিকারের কথা। আর তোষণের কথা যেটা বলছেন সংখ্যালঘু, সারা পৃথিবীর ইতিহাস দেখবেন সংখ্যালঘু তোষণ বলা হয়, তোষণের নামে সংখ্যালঘুরা শোষিত হয়। বাংলাদেশ যাবেন থেকে শুরু করে যেখানেই আপনি দেখুন না কেন, সেখানকার শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, যারা ভাষাগত সংখ্যালঘু, যারা বর্ণগত, যারা জাতিগত, যেভাবেই তারা সংখ্যালঘু হোক না কেন, তারা একটা শোষণের শিকার হয়, কিন্তু তোষণের নামে শোষণ হয়, যেটা আমরা হচ্ছে এখন। আমি পরের প্রশ্নে আসব। আমি জয়দীপ কুণ্ডু, আমি পরিবেশ বন্যপ্রাণ নিয়ে কাজ করি। প্রতি বছর গরম বাড়ছে, হিটওয়েভ সারা দেশে কর্মক্ষমতায়, গ্রস প্রোডাক্টিভিটিতে ইম্প্যাক্ট করছে। গরম বাড়ার সবথেকে বড় কারণ ম্যানমেড পলিউশন, দেশের প্রাচীন জঙ্গলগুলো ধ্বংস করা হচ্ছে, ফরেস্ট ফায়ার, যথেচ্ছ ব্যবহার, গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিঃশেষিত হওয়া। এই সব কারণগুলোকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন, এবং অবশ্যই অনুরোধ করব প্রত্যেকে এটাকে অ্যাড্রেস করবেন, যে আপনাদের পলিসির মধ্যে আমরা কি ক্লাইমেট চেঞ্জকে কোনো এমার্জেন্সি হিসেবে দেখতে পারবো ভবিষ্যতে? জয়দীপটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সময় যেহেতু কম, আমি দুজনের কাছে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এক হচ্ছে যোগ করতে পারতেন, এক কচ্ছের রান বিক্রি করে দেওয়া হচ্ছে, আর সিঙ্গুরের দোফসলি জমি সেটাও বেচে দেওয়া হচ্ছিল, অ্যাড করে নিতে পারতেন। প্লিজ, আমি একটু শমিকদার কাছে আসবো এবং এদিকে সেলিমদার কাছে আসবো। শমিকদা, খুব সংক্ষেপে পরিবেশ আসলে কি পরিবেশ নিয়ে সমস্ত সংক্ষেপে প্লিজ। রাজনৈতিক দলই কম বেশি বলে থাকেন, কিন্তু তার এক্সিকিউশন কি হচ্ছে বাস্তবে সেটা দেখেই নির্ভর করা। ব্রাত্য এক্ষুনি একটা অনুরাগের খোঁচা দিয়ে দিল আমাকে, কচ্ছের রন বিক্রি করা, কচ্ছের রনকে ধ্বংস করা হয়নি, বরঞ্চ ডুয়ার্সে যান, সমস্ত জঙ্গলের কাঠ বালি আর কয়লার সঙ্গে খেয়ে ফেলে দেখুন। আর সমস্ত জায়গায় যেভাবে নদীর বালি তোলা হচ্ছে, এটাও বলা দরকার, যেভাবে বালি তোলা হচ্ছে, বোল্ডার তোলা হচ্ছে, সেটাও একবার দেখে আনতে পারে। প্রকৃতির বিরুদ্ধে বর্তমানে তৃণমূল সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সিপিআইএমের ম্যানিফেস্টোতে এবং বামফ্রন্টের যে ইশতেহার আছে এখানে, তাতে পরিষ্কার করে পরিবেশের কথা বলা আছে। বিশেষত যেভাবে আমাদের পাহাড়, নদী, জল, এমনকি দিঘি, পুকুর বোঝানো হচ্ছে। এই কলকাতা শহরে যেরকম জলাশয়গুলো বোঝানো হয়েছে এবং যেভাবে দাঁড়িয়ে গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে, ওরা পরিবেশ আইনকে বদল করে দিয়ে দিল্লিতে মোটামুটি পরিবেশটাকে তুলে দিয়েছেন কর্পোরেট সেক্টরের হাতে।
বিশ্ব উষ্ণায়ন নিয়ে কনফারেন্স হচ্ছে, বক্তৃতা হচ্ছে, কখনো কখনো বৃক্ষরোপণ উৎসব হচ্ছে, কিন্তু আমাদের গ্রিন কাভারেজ কমে গেছে। কলকাতায় কমেছে, বাংলায় কমেছে। এখানে দাঁড়িয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডকে অথর্ব করে দেওয়া হয়েছে। রামসা এগ্রিমেন্টের পরে আমাদের ইস্ট ক্যালকাটা যে জলাশয়, সেখান থেকে কংক্রিট সব শুরু হয়ে গেছে গড়গড়ন। এগুলোকে রক্ষণাবেক্ষণ করার কথা। এগুলো নিয়ে লড়াই চলছে, পার্লামেন্টের মধ্যে চলবে, পার্লামেন্টের বাইরে চলবে। আমি চঞ্চল দেব, ভারতবর্ষে যত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। এই জন্য বলছি যে আমাদের দেশ থেকে কবে দুর্নীতি মুক্ত ভারতবর্ষ হবে, এটা আমি এখানে যারা রয়েছেন তাদের কাছে জানতে চাইছি। আপনার অনুমতি নিয়ে এই উত্তরটা আমি দেব। কারণ যখন আপনি বলেন যে যারা ক্ষমতায় থাকেন, যারা নেতা, তারা দুর্নীতিতে যুক্ত হন, তখন আমার মনে হয় আমরা যারা ভোটার তাদের নিজেদের মুখের সামনে আয়নাটা ধরা উচিত এবং নিজেদের বোঝা উচিত, স্বীকার করা উচিত যে আমরা সেরকম সরকার বা সেরকম নেতা যে কোনো রাজনৈতিক দলের আমরা ডিজার্ভ করি, যেরকম ডিজার্ভ করি আমরা সেরকম পাই। দুর্নীতির পরও তো যাদের নিয়ে দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে তাদেরকে তারপর আমরা ভোটাররাই তো নির্বাচিত করেছি। তাদের কখনো কেন্দ্রে নির্বাচিত করেছি, কখনো বিভিন্ন রাজ্যে নির্বাচিত করেছি। কাজে আমরা কি ধরনের সরকার ডিজার্ভ করি সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোলার জন্য। আমি পরের প্রশ্নে যাব। সৌমিতা। সবাইকে একসঙ্গে পেয়েছি। নমস্কার, আমি সোনালি। তাই আমি একটা প্রশ্ন করতে চাই। এটা পার্টিকুলারলি আমি কাউকে বলতে চাই না, সবার কাছেই আমার এই প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইলেকশন এলেই প্রি এবং পোস্ট ভায়োলেন্স একজন মানুষ হিসেবে, সর্বোপরি একজন শিল্পী হিসেবে আমাকে খুব ভাবায়, আমায় কষ্ট দেয়। এই ভায়োলেন্সহীন ভোট কবে দেখতে পাবো? ধন্যবাদ। আমি এই প্রশ্নটা ব্রাত্যদার কাছে নিয়ে যাব, কারণ এই রাজ্যের প্রেক্ষাপটে যখনই এই আলোচনাটা হয়েছে বেশিরভাগ সময়ই শাসক দলের দিকেই আঙুলটা উঠেছে। কাজে আমি এই লিবার্টিটা নিলাম ব্রাত্যদা প্রশ্নটা আপনাকে থ্রু করার জন্য। না, আমি বলছি যে এটা তো বাংলার নির্বাচন, আপনারা যদি অনেক দিন ধরে দেখেন ইতিহাস, এই বহুদিন ধরে নির্বাচনের পর এখানে সেই যুক্তফ্রন্ট আমল থেকে হচ্ছে। 2003-এর পঞ্চায়েত ভোট, 1992-এর কাউন্সিলর ভোট, এগুলো আমরা সব ভুলে যাই। সেগুলো পরিবর্তনের পোস্টারেই তো আমার পয়েন্ট আমি বলে নিই। সেগুলো পরিবর্তনের পোস্টারেই তো আপনার মুখ ছিল। আমি বলে নিই, আমার পয়েন্টটা না, আপনি খুব স্মার্ট লাগছে আপনাকে, আমি জানি প্রশ্নটা খুব স্মার্ট হয়েছে, সেটা আমি বলেছি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এখন দুর্নীতিমুক্ত পৃথিবী, সন্ত্রাসমুক্ত পৃথিবী, এগুলো নিশ্চয়ই আমরা সবাই চাই, আর নিশ্চয়ই একদিন হবে, নিশ্চয়ই হবে। এবার বিজ্ঞাপনহীন টেলিভিশনের টক শো, এটাও আমরা চাই যে হোক, একদিন নিশ্চয়ই হবে, আমরা এটা চাইব। কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলায় পলিটিক্যাল বিষয়গুলো বরাবরই খুব সেন্সেশনাল। এই যে মাঝে মাঝে বিজেপির নেতারা এখানে এসে বলেন যে এই তো উত্তরপ্রদেশে আর গুজরাটে আমাদের নির্বাচন হলো, ওখানে তো একটাও কোনো খুনোখুনি হলো না। এখন ঘটনা হচ্ছে যে একজন গুজরাটি স্বাধীনতা সংগ্রামী দেখান, যিনি ইংরেজের গলার দড়ি গলায় নিয়েছেন, বা উত্তরপ্রদেশে বিসমিল ছাড়া, রামচন্দ্র বিসমিল ছাড়া একজনকে আপনি দেখান যে স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বা প্রফুল্ল চাকি, বা যে ধারাবাহিক যে এখানে যে এখানে এটা আছে শিক্ষা দেওয়ার জন্য, মানে সেটা শিখিয়ে গুজরাটে পাঠাবে। না, আমি বলিনি, আমাকে প্রশ্নটা তো আমায় উনি করেছেন। আপনি তারপর বলবেন, আপনার সময় এলে নিশ্চয়ই বলবেন। আপনি তো গুজরাট শুনে এত ছটফটি উঠছেন কেন? গুজরাট শুনেই লাফিয়ে উঠছেন, এরকম করবেন না। হ্যাঁ, গুজরাটি প্রার্থী আছে বহরমপুরে। রামপ্রসাদ বিসমিলের সঙ্গে আর তিনজন একসঙ্গে ফাঁসিতে গিয়েছে। হ্যাঁ, আশফাকুল্লাহ খান, রাজেন লাহিড়ী, আশফাকুল্লাহ খান, ঠাকুর রোশন সিং, আশফাকুল্লাহ খান। উত্তরপ্রদেশ। আমি যদি উত্তরপ্রদেশ বললেন উত্তরপ্রদেশ চারজন। রাজেন লাহিড়ী বাংলার লোক, এলাহাবাদে উত্তরপ্রদেশে এলাহাবাদে থাকছেন, ধরা পড়েছিলেন দক্ষিণেশ্বরে। ভালো করে খবর নিয়ে বলেছেন, ঠিক আছে, খবর ধরা পড়েছিলেন দক্ষিণেশ্বরে ছিল, অনেকেই শহীদ হয়েছে। যাই হোক, পলিটিক্যালি বাংলা অনেক বেশি সেন্সিটিভ। এখানে সত্যি সন্ত্রাসমুক্ত যদি নির্বাচন হয়, আমরা সবাই সেটা চাই, কোনো মানুষই যেন মারা না যায় সেটা চাই। কিন্তু এখানে বারবার হয়, এটাও ঘটনা। কেন ঠিক হলিউড যেখানে, কেন ঠিক তার বাইরেই সবথেকে বেশি বর্ণবিদ্বেষের মারামারি হয়, যেখানে সারা পৃথিবীতে শান্তি সিনেমা বানানো হয়, হ্যাঁ, শান্তির বার্তা দেওয়া হয়, সেখানে কেন সাদা কালোর মারামারি সবথেকে বেশি হয়, সেটাও যেমন আমাদের কাছে একটা রহস্য, তেমনি
বাংলায় কেন বরাবর এই ধরনের সন্ত্রাস হয়ে আসছে সেই 47-52 সালের নির্বাচন থেকে, প্রথম সাধারণ নির্বাচন থেকে, সেটাও আমাদের কাছে একটা রহস্য। ব্রাত্যদা সুবক্তা, ব্রাত্যদা যে রূপক বা যে উপমা যেগুলো ব্যবহার করেন সেগুলো সবসময় একদম অ্যাপ্ট। আমার শুধু এখানে একটা খটকা লাগলো, বিজ্ঞাপনহীন টকশোর কথা বললেন, এই তুলনাটা কতটা যায় সন্ত্রাসমুক্ত? এক সেকেন্ড সন্ত্রাসমুক্ত আমি বলছি আইডিয়াল পরিবেশ, বলছি তো, আমি তুলনা করিনি, বলছি আমি ওটা বলতে চেয়েছি যে আদর্শ, আমিও পরিবেশ। এক্স্যাক্টলি, আমার এখানেই প্রশ্ন, বিজ্ঞাপনের কারণে কোনো মায়ের কোল খালি হয়েছে এটা অন্তত আমরা দেখিনি। এক, দুই হচ্ছে দুর্নীতির কারণে যেটা হয়, হাজার হাজার লোক চাকরি চেয়ে রাস্তায়, এক সেকেন্ড, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তায় বসে থাকছেন, বিজ্ঞাপনের মধ্যে অতটা দোষ থাকে না। আরে যিনি অ্যাঙ্কার করছেন তাকে আক্রমণ করা উচিত নয়। ম্যাম যে প্রশ্নটা করলো, যে কোশ্চেনটা করেছে, সত্যি সবাইকে ভাবাই। শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ের অবজারভার করে পাঠাচ্ছে, ওখানে গোলাপ ফুল দেবে না বোম পড়বে? আপনারাই বলুন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম বাঁধিস, তাকে ভাঙড়ে পাঠাচ্ছে অবজারভার করে তৃণমূলকে উদ্ধার করার জন্য। শাসন কার্য যাদের আছে তারা যদি চান প্রিপোল আর পোস্ট পোল তারা কন্ট্রোল করতে পারবে। যদি না পারেন, আমি বলি আপনাদের, আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখুন, এই গুন্ডামি মস্তানিগুলো সবটাকে ঠান্ডা করে দেওয়া যাবে যদি শাসক কথা আছে। কিন্তু বাঘ এবং হরিণের মধ্যে হরিণ সবসময় শান্তিকামী, তো বাঘ শাসক দল, আর নিজেও ঘোষণা করেছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তো সেই জন্য উনি যদি শান্তি চান তাহলে এখানে শান্তি আসবে। আমি এটুকুনি বলতে পারি, ওদিকে সেলিমদারা আছেন, এখন তো সেলিমদারা সন্ত্রাস, বোমা, বুদ্ধখোল, রিগিং, থান কাপড় শোনেনি, এই প্রথম তৃণমূলের জমানায় শুনছেন। এখন আমার গায়ে সিপিএমের স্পেন্টারের দাগ আছে, আর প্রাক্তন পার্টির দুবার অনুরাগের ছোঁয়া আছে, তার মধ্যে একবার ফাটিয়ে দিয়েছেন। আর প্রদীপদার পার্টি ছোটোবেলায় মেরেছিল, দাগ নেই, কিন্তু আমরা সবাই মাঠটার খেয়ে এখানে আছি। তো আমি শুধু এটুকুনি আপনাদের বলছি, দেখুন আমাদের পরিস্থিতিটা কি জানার, বিহার, উত্তরপ্রদেশ যে ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলো, আমরা পশ্চিমবঙ্গে এখনো বেরোতে পারলাম না। আর তৃণমূল এখানে ক্ষমতায় এসেছিল একটাই কারণে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, যে তারা মানুষকে ভয়মুক্ত করবেন, বাইক বাহিনীর মিছিল বন্ধ করবেন, থান কাপড় বিতরণ বন্ধ হবে, মানুষ আতঙ্কমুক্ত হবে, এই প্রতিশ্রুতি দিয়েই তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু কথা বলছি, আবার লখিমপুরে চলে গেল। আমি এত দূরে গরমের মধ্যে কেন যেতে চাইছো? এখান থেকে বাংলায় ফিরে এসো বাবা। আমি তো বাংলায় থাকতে চাইছি, আমি তো বাংলায় তোমার আরো কাছে থাকতে চাইছি, ওই জন্য তোমার প্রতিবেশী সাধু থাকতে চাইছি, প্রকাশ্যে বলছি, প্রকাশ্যে বলছি। তো দেবে তো, ট্রান্সফার হচ্ছে না, আপনার দলের লোক বিজেপিকে ভোট দেয়নি, আমি ভোট চাইবো না। আমরা তো প্রকাশ্যে বলছি, কেন্দ্রে স্থায়ী শক্তিশালী স্থিতিশীল সরকারের লোক, আমি একটা বলি, সবাই আমাদের রাজনৈতিক নেই তো। জয়প্রকাশ মজুমদার কিন্তু একবার লাথি খেয়েছে এবং চলে গেছে কিন্তু তৃণমূলে ফেরত। পরের প্রশ্নে যাই, সৌমিতা। ভোট দিচ্ছে, অসুবিধা নেই। অরিত্র দত্ত বণিক রয়েছেন আমাদের সঙ্গে। মৃত্যুহীন ভোটের কথা বলা হলো, কিন্তু রাজনীতিবিদরা যথারীতি ঘেঁটে দেন, তারা এখানেও সেই চেষ্টা করলেন। প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে একটা কনসেপ্ট আছে অ্যাডমিনিস্ট্রেশনে, যে ভোটের আগে মার্কামারা গুন্ডা ক্রিমিনালদের আইডেন্টিফাই করে তাদেরকে বন্দি করে রাখা যায় ভোট শান্তিপূর্ণ করার জন্য, কিন্তু তারা কেউ সেটা বললেন না। যাই হোক, আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি দিল্লিতে বলেছিলেন যে এই বছরে তাদের ভোটের সবথেকে বড় টার্গেট হচ্ছে ইউথ, কিন্তু ভোট পড়ার পরে আমরা দেখলাম যে ইউথদের পার্টিসিপেশন তুলনামূলক কম। তার রেজাল্টে হিসেবে ইলেকশন কমিশন থেকে শুরু করে অন্যান্য খবরের কাগজ তারা লিখছে যে ইউথদের অ্যাসপিরেশনগুলো ভোটে রিফ্লেক্টেড হচ্ছে না, কারণ ম্যানিফেস্টোতে লেখা রেটোরিক্যাল কমিটমেন্টস আর বাস্তবে তার পলিসি মেকিং, এই দুটোর মধ্যে মানে লেজিসলেশন এবং এক্সিকিউশনের মধ্যে একটা পার্থক্য আছে। তাই ইউথদের পার্টিসিপেশন, ফিউচার জেনারেশনের পার্টিসিপেশন কীভাবে বাড়ানো যেতে পারে বা তাদের অ্যাসপিরেশনকে কীভাবে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করা যেতে পারে ইন মেইন স্ট্রিম পলিটিক্স, সেইটা নিয়ে যদি আপনারা কিছু আলোকপাত করেন। খুব সংক্ষেপে আমি সেলিমদার কাছ থেকে এটার উত্তর দেব। এটা জাতীয় রাজনীতির অবস্থা বলেছে, কারণ অ্যাসপিরেশনাল জেনারেশনের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, কিন্তু বিশেষত আনএমপ্লয়মেন্ট যেভাবে সিনারি হয়েছে এবং যেভাবে অগ্নিবৃত্তি করা হয়েছে, পার্মানেন্ট চাকরি চলে যাচ্ছে, তাতে ইউথরা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড। কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমি বলতে পারি, এবারে আমাদের অন্তত বামপন্থীতে আমি বলতে পারি, নিজে ভোট লড়েছিলাম, যে গোটা ক্যাম্পেইন থেকে ভোটটা ইউথ ড্রিভেন হয়েছে।
ন্যাশনাল পিকচার থেকে বেঙ্গলি পিকচারটা আলাদা, ব্রিগেডটাও এবং হয়েছে সেজন্য আমরা আপনাদের। আশাবাদী। আপনাদের ব্রিগেডটাও জানুয়ারির সেজন্য আমরা আশাবাদী। ইটস ইউথ ড্রিভেন। সবসময় এরকম হয়, ইউথরা তখনই আসে যখন দেখতে পায় একটা ভিজিবল যে যারা ফেল করেছে তাদেরকে সরিয়ে নতুন কিছুটা নিয়ে আসতে হবে। আর হিংসার কথা যেটা বললে তুমি, এই তিনটে চরণে যখন নির্বাচন হলো সেখানে তো এবার হিংসা অনেকটা হয়নি। মুর্শিদাবাদে তো ব্লাডলেস হলো, তারপরে কেতুগ্রামে তৃণমূলকে খুন করলো, কিন্তু এখনও পর্যন্ত এরকম খুনোখুনি হয়নি। আর প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা আমরা ইলেকশন কমিশনকে আজকেও গিয়ে বলেছে আমাদের লোকজন, যে লিস্ট আছে যারা একেবারে অফেন্ডার্স রেগুলার, তাদেরকে ধরতে হয়। তার বদলে রাজ্য পুলিশ যেটা করছে, বিরোধীদের নামে মিথ্যা মামলা করে দিচ্ছে, কিন্তু অফেন্ডার্সদের ধরছে না। এই জন্য রাজ্য পুলিশকে যেহেতু নির্বাচনের কাছ থেকে আলাদা রাখা হয়েছে, অনেকটা শান্তিতে ভোট হবে, এই গ্যারান্টি আছে। পরের প্রশ্নে যাবো, একটু হাত তুলবেন প্লিজ। আমি নৃপেন্দ্র সরকার, নবীনচন্দ্র স্কুলের প্রধান শিক্ষক। আমি শোভিমবাবুকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা বিগত 10-12 বছর ধরে দেখছি যারা পড়াশোনা করছেন একটা উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করেন যে একটা সরকারি চাকরি পাবো, ভালো চাকরি পাবো, কিন্তু আমরা উল্টোটা দেখছি যখন 18 বছর চাকরিযোগ্য হচ্ছেন তখন দেখছি এক এক করে সরকারি যত সংস্থাগুলো রয়েছে সব বন্ধ হয়ে যাচ্ছেন। রেল যেখানে বছরে 1 লক্ষর ওপর অ্যাপয়েন্টমেন্ট হতো সেটা প্রাইভেটের দিকে চলে যাচ্ছে। বিএসএনএল ম্যাক্সিমামটাই প্রাইভেট চলে যাচ্ছে। তাহলে কি বিজেপি সরকার আসলে সেই সরকারি সমস্ত সংস্থাগুলো আবার সেই পুনরায় ফিরে যাবে? সরকার ব্যবসা করবে না, সরকার ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করবে। কিন্তু আপনি যেভাবে রেলকে পুরো প্রাইভেটাইজেশনের কথা বললেন, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। বিএসএনএলকে পুনরুজ্জীবিত করবার জন্য শুধু বিজেপি সরকার বা এনডিএ সরকার নয়, ইউপিএ সরকারও চেষ্টা করেছিল, হয়নি, আবার নতুন প্যাকেজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সারা পৃথিবীতে অর্থনীতির ভলিউম বাড়লেও সেই তুলনায় কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটা যে কোনো ইকোনমিস্টের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ এবং পলিটিশিয়ানদের কাছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। এটা আছে, এই চলার পথ দিয়েই কোনো একটা পথ বার করতে হবে। পৃথিবীতে এমন কোনো রাজনৈতিক মতবাদ বা অর্থনৈতিক দর্শন তৈরি হয়নি যেখানে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, সেটা কমান্ড ইকোনমি হতে পারে কিংবা মার্কেট বরোয়িং পলিসি হতে পারে। সমস্যা আছে, একটা সরকার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে না, কিন্তু চেষ্টা করছে। কিন্তু এই যে দেশ বেঁচে দেওয়ার যে প্রচার, এটা গ্রহণ করবে না। পরিচালক পাভেল। আমার প্রশ্নটা সিপিএম মানে সেলিমবাবুকে বাদ দিয়ে বাকি সকলকেই, সেটা হচ্ছে একটা জিনিস দেশে আমরা রিসেন্টলি জানতে পেরেছি, সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড স্ক্যাম, এবং তাতে বামপন্থী তথা সিপিএম ছাড়া মেজরিটি অফ দ্য পার্টিস তারা প্রত্যেকে সেই ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছেন। তো আগামী যে গভর্নমেন্ট আসবে, মানে যারই আসুক, তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা কি এটাকে স্ক্যাম বলে মানেন? কারণ আমার মতন অনেক সাধারণ মানুষ এটাকে তোলাবাজি বা স্ক্যাম বলে মানছি। দ্বিতীয়ত, যদি স্ক্যাম মানেন তাহলে কি এটার এনকোয়ারি করবেন আর এটাকে বন্ধ করবেন? না, আমার মনে হয় যে সিপিএম নেয়নি ওটা মানে এই কথাটা মানেনি। আসলে বলুন সিপিএমকে ওর দেয়নি, আপনি বসুন প্লিজ। দেয়নি, কেননা যেখানে যেখানে শাসক দল আছে তাদেরই ব্যবসায়ীরা সন্তুষ্ট করতে চায়। বিজেপির ক্ষেত্রে এটা অনেক বেশি ভলিউমে হয়েছে, আর এটা বিজেপি সরকারই লোকসভায় পাশ করিয়ে আইন অনুমোদিত করেছিল। এবার এটাকে আমি যেটাকে পার্লামেন্টে পাশ করা হচ্ছে সেটাকে আদৌ স্ক্যাম বলা যায় কিনা, আমি আপনার কাছে যদি আপনি বলেন চেকে টাকা নিচ্ছে সবাই দেখতে পাচ্ছে না, এটা আমি তোমার বিরুদ্ধে বলছি না। সরাসরি একটা কোম্পানির কাছে টাকা নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সেটা ভিজিবল, তার একটা স্বচ্ছতা আছে, প্রবিটি আছে। আর একটা জায়গায় বস্তা ভরে টাকা যাচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটা ভুল কি ঠিক ভবিষ্যতে। এক সেকেন্ড, আমরা শুধু নিই নয়, কোর্টে কেস করেছিলাম এবং জয়ী হয়েছি, যেটা বেআইনি এবং এটা গণতন্ত্র বিরোধী। প্রশ্ন হচ্ছে আপনার টাকাটা ফেরত দেবেন কি? যে টাকাটা হজম করবেন না ফেরত দেবেন? যদি বেআইনি নিশ্চয়ই ফেরত দেওয়া হবে, অবশ্যই ফেরত দেওয়া হবে, মামলা হবে না। আমি বলতে চাইছি কি কথা, সিএসসি কাছ থেকে যে টাকা নিয়েছেন ফেরত দিয়ে দিন, আমাদের ইলেকট্রিক বিল কমে যাবে। প্রদীপ দা, ইলেকটোরাল বন্ড নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, ইলেকট্রাল বন্ড নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটা স্বাভাবিকভাবেই যদি আইএনডিআইএ ক্ষমতায় আসে তাহলে এই সম্পর্কে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করতে পারে সেই সম্পর্কে নতুন করে নিশ্চয়ই ভাববে, এই গ্যারান্টি আপনাদের কাছে দিচ্ছে। পরের প্রশ্ন সৌমিতা। আমার নাম খেয়া চট্টোপাধ্যায়। তো এখন আমরা দেখেছি কিছুদিন আগেই প্রজ্বল রেভানার কেসটা বেরিয়েছে, যেখানে
একটি লোক ওভার 100 লাইক হি হ্যাজ অ্যাবিউজড ওভার 100 উইমেন অ্যান্ড আমাদের প্রাইম মিনিস্টার তার জন্য ক্যাম্পেইন করেছেন। আমি জানি না যে আপনারা সেই পার্টিটাতে থেকে কি করে এই জিনিসটাকে মানতে পারছেন। মানে এটা খুব একটা সাধারণ মানুষের প্রশ্ন, কারণ উনি ওনার বাড়ির পরিচারিকা, যিনি যার বয়স হচ্ছে 70 অলমোস্ট, তাকেও ছাড়েননি, সবার সাথে এরকম করেছেন। আর এগুলো জানার পরে না 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 এগুলো এটা তো দেখুন এরকম আমাকে একটু কমপ্লিট করতে দিন। মানে এটা জাস্ট আপনার পার্টিকে বলছি না আমি। আপনি তো প্রথমেই আমাদের প্রশ্নটা আমি আপনাকে প্রশ্নটা করিনি, আমি জাস্ট বললাম যে প্রজ্বল রেভানার প্রশ্নটা শেষ করুন। উনি তো আক্রমণ দিয়ে শুরু করলেন। প্রশ্নটাকে করুন, তারপর আসবো। এটা কি করে আক্রমণ হয়? আমি একটা সাধারণ মানুষের একটা কোয়েশ্চেন করছি। শব্দবন্ধটা চিন্তা করুন। আমি বললাম এই ধরনের রাজনৈতিক দলে থেকে আপনি এটা শুরু করেছেন। It's a fact. মানে আর rape has been used as a political tool by every party. There has it's always been that. And মহিলাদেরকে তো সব সময় ইউজ করা হয়েছে। আমার মানে অনেক মেয়ের হয়ে বলছি যে আপনারা আমাদের জন্য কি করবেন? মানে ইউ আর সাপোজ টু প্রোটেক্ট আস। ধন্যবাদ। ইয়েস, সৌমিকদার উত্তর। কথাগুলো বিচ্ছিন্নভাবে কেউ কোনো অপরাধ করতে পারেন, কিন্তু এই ধরনের অপরাধকে কেউ কোনো সমর্থন করছে না। এটা কোনো পলিটিক্যাল পার্টি স্পন্সর্ড অপরাধ নয়, এটা অ্যাবেরেশন। সেটা যদি অপরাধ হয়ে থাকে আইনানুগ ব্যবস্থা নেবে। এরকম বিভিন্ন জায়গায় অপরাধ হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আপনার কি মনে হয় যে প্রজ্জ্বল রেভান্না যদি রাজনৈতিক ছত্রছায়া না থাকতো তার পক্ষে এত ডেসপারেটলি এই কাজটা করা সম্ভব হতো? এত বেপরোয়া মনোভাব সম্ভব হতো? এটা সম্পূর্ণভাবে ভবিষ্যতের আইন বলবে। এটা সম্পূর্ণ ঠিক। ব্রিজভূষণ ভার্মা রেসলার্সের ব্যাপারে, ব্রিজভূষণ ভার্মা রেসলার্সদের ব্যাপারে, কুস্তিগিরের ব্যাপার প্রকাশ্যে যে একটা এফআইআর নেয়নি, কোর্টে গেছে, কোর্টে গেছে, কোর্টে আপনি এফআইআর, তারপরে এফআইআর হয়েছে, হয় না, অভিযোগ তো অনেক থাকে। এফআইআর না বলছেন, আরে আপনার পার্টির নেতা প্রকাশ্যে বিমানবাবু যে আগে কোনো থানায় যাবার আগে পার্টি অফিস হয়ে যেতে হবে, ফিল্টার্ড হয়ে যেতে হবে। আপনারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে এফআইআর নেওয়া আপনার পার্টি থেকে হলো না কেন? আপনার পার্টি থেকে পারলেন না কেন? সন্ত্রাসের জন্মদাতা, প্রাতিষ্ঠানিক সন্ত্রাসের জন্মদাতা হচ্ছেন আপনারা। নমস্কার, আমি পূজারিনী। সবাইকে অনেক ধন্যবাদ। আমার শুধু একটা খুব বেসিক প্রশ্ন অ্যাজ আ ভোটার, সেটা হচ্ছে আমরা খুব প্রায়ই এটা দেখি যে একটা দল বদলের রাজনীতি হয়ে চলেছে সবসময়, যেটা আপনারা খুব ইজিলি বলছেন যে ওয়ান ওয়ে ট্রাফিক বা টু ওয়ে ট্রাফিক, যেটা আপনারা বলছেন। সেই ক্ষেত্রে যখন একজন আরেকটা দলে চলে যাচ্ছে, সাধারণ ভোটার হিসেবে আমাদের বিশ্বাসের জায়গাটা কতটা অটুট থাকবে সেটা আমি জিজ্ঞেস করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবং খুব খুব সিগনিফিকেন্টলি আমি এটাতে না, কিন্তু এক সেকেন্ড, কিন্তু যখন একজন জনপ্রতিনিধি তিনি ভোটটা পাওয়ার পর নির্দিষ্টভাবে, আমি সাগরদিঘি মডেলের কথা একটু আগে উঠেছিল, যে একজনকে ভোট দিচ্ছেন সাগরদিঘিতে। আমি বলছি, আপনি ঠিকই বলেছেন যে যে প্রশ্নটা আপনি করেছেন খুব সঙ্গত প্রশ্ন। একটা পার্টি যিনি প্রার্থী হয়েছেন, মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন, দল পাল্টিয়ে দিয়েছেন, তাতে ভোটাররা অপমানিত হয়। আপনি ঠিকই বলেছেন। এক সেকেন্ড, আমার ব্রাত্যদা একটাই প্রশ্ন, যে শুধুমাত্র উনি যেটা প্রদীপদাও বললেন যে শুধুমাত্র ভোটারকে অপমান করে না, ভোটারের যে ম্যান্ডেট, মানুষের যে ম্যান্ডেট, সেই ধরা যাক আমি সাগরদিঘি ধরলাম, যে সেখানে তো কোথাও তৃণমূল কংগ্রেস বা বিজেপি তাদেরকে খারিজ করেছেন ভোটাররা, সেখানে বাম কংগ্রেস জোট প্রার্থীকে। ভোটারের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকেও তো ডিসঅনার করা হচ্ছে। না, ওটাকে কি আপনি 50-50 বলতে চাইছেন? মানে এক হচ্ছে ধরুন আমি জিতলাম একটা জায়গা থেকে, আমাকে একটা দল বলল যে আপনি যে দল থেকে জিতেছেন চলে আসুন আমার দলে। তার আমারও তো একটা চয়েস আছে যে আমি একটা দল থেকে জিতে আমি কেন যাব। আমি এখানে জিতলাম, ফরওয়ার্ড ব্লক থেকে জিতলাম, জিতে চলে এলেন তৃণমূলে। সিপিএম থেকে জিতলাম, জিতে চলে এসছে তৃণমূলে, আবার তৃণমূল থেকে জিতে চলে গেছে বিজেপিতে। অর্জুন সিংকে জিজ্ঞেস করেছিলেন যখন অর্জুন সিং এসেছিলেন, মুকুল রায়কে জিজ্ঞেস করেছিলেন। কথা হচ্ছে যে এই প্রশ্নটা, এই যে আপনি বলছেন মিডিয়া জিজ্ঞেস করার দায়, মিডিয়া জিজ্ঞেস করবে। এটা আমরা কেন? মিডিয়া জিজ্ঞেস করেছে, এটা উত্তর পেয়ে গেছেন। তাহলে আমায় জিজ্ঞেস করতে, যেমন শুভেন্দু অধিকারী বা রাজীব ব্যানার্জি, তারা বিধায়ক পদে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। উত্তরে ওনার উত্তরটা চালিয়ে দিন। এবারেও দেখা গেছে যারা যারা প্রার্থী হয়েছে তারা রিজাইন করেছে। তাপস রায় তৃণমূলের এমএলএ ছিল, রিজাইন করেছে, বিজেপি ক্যান্ডিডেট হয়েছে। কিন্তু যারা যারা ক্যান্ডিডেট হয় না তারা রিজাইন করে না।
কেন করে না? তার নির্দিষ্ট দল কেন অভিযোগ করে না? বিজেপির এমপি তৃণমূলে আছে, তৃণমূলের এমএলএ বিজেপিতে আছে, কেন? দেখুন, বিশ্বজিৎ এবং কৃষ্ণ কল্যাণী তারাও রিজাইন করেই ভোটে লড়ছে, যেহেতু ভোটে দাঁড়িয়েছিল বলে, প্রার্থী হয়েছে বলে। তার আগে পর্যন্ত রিজাইন করেননি, তার রিজাইন করতো না। আমার আইন আছে, আইন আছে, তার ব্যবস্থা নেওয়া। কেন স্পিকার ব্যবস্থা নেয় না? লাস্ট কি কারো প্রশ্ন রয়েছে? একটু হাত তুলবেন প্লিজ, আমি লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে নিতে চাইছি। আমার বিশেষভাবে ইন্ডিয়া জোট থেকে প্রদীপবাবু এবং শ্রমিকবাবুর কাছে প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের একটা বিরাট অঙ্গ হচ্ছে কুকুর বেড়ালরাও, স্ট্রে অ্যানিমালস। আপনারা কি ক্ষমতায় আসলে তাদের প্রোটেকশনের জন্য, তাদের হিতের জন্য কিছু করবেন? ব্যাস, ধন্যবাদ। খুব সংক্ষেপে উত্তর নিন। এ সম্পর্কে তো আইন আছেই, তো আইনের প্রয়োগটা যাতে ঠিক মতো হয়, ডেফিনেটলি INDI ক্ষমতায় এলে পরে আমরা নিশ্চয়ই দেখব। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে একদম সময় শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমরাও চাই যে বাকি নির্বাচনের যে বাকি যে পর্বটা, সেই পর্বটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সমাধা হোক এবং শেষ পর্যন্ত গণতন্ত্রের জয় হোক। গণতন্ত্রের জয় এই গণতন্ত্রের উৎসবে একমাত্র কাম্য। অনেক ধন্যবাদ। জি24 ঘন্টা ইলেকশন কনক্লেভ 2024 আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা, এবং তারই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি জি24 ঘন্টা ইলেকশন কনক্লেভ 2024-এর co-presented by Barger Paints, Elegant Steel, Indian Institute of Hotel Management, Sunrise Shahi Garam Masala, City Gold Tea, co-powered by Cozy, Shalimar Enriched Coconut Hair Oil, GIS Group Educational Initiative, Shatra Publication, Ghori Detergent, Priyo Gopal Bishoy. Special partner Narayana School. Election Conclave partner Dupol, Merlin Group, Kolkata Heart Lung Center and Research Institute, Vitadel, Milcon, Alliance Broadband, Bharati Diagnostic Center, Dr. B.C. Roy Society, Wildstone. Associate sponsor MCKB Institute of Engineering, Dr. S.C. Deber, Reumalin Gold Capsule. সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।